আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি এইচএসসি 27 অনলাইন ব্যাচের আরো একটা লাইভ ক্লাসে। সো সবাই যারা যারা জয়েন করছো সবাই একটু ভাইয়াকে শুরুতেই জানাই দাও যে সবকিছু ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পাচ্ছো কিনা। আমি একটু দেখতে থাকি আমাদের সাথে কারা কারা জয়েন করছে। আমিন আইদিন জয়েন করছে আমাদের সাথে, মেজাবিন হাবিব সারা জয়েন করছে আমাদের সাথে, তৃষা দত্ত জয়েন করছে আমাদের সাথে, সাজ্জাদ হোসাইন জয়েন করছে আমাদের সাথে, তারপরে আমাদের সাথে হচ্ছে আহনাফ আহমেদ চৌধুরী জয়েন করছে আমাদের সাথে, তারপরে দেখি আমাদের সাথে আস্থা জয়েন করছে, তারপর আমাদের সাথে রাজশ্রী মজুমদার, তারপর আমাদের সাথে মাহি আছে, আমাদের সাথে জান্নাতুল ফেরদৌস প্রীতি জয়েন করছে, তারপরে দেখি আমাদের সাথে হচ্ছে আর কে কে জয়েন করছে। ওকে, সো এরপরে আমাদের সাথে নাজিবা আছে, সাজ্জাদ হোসাইন জয়েন করছে আমাদের সাথে জয়েন করছে হচ্ছে প্রিয়ন্তী জানাচ্ছে অল ক্লিয়ার। মাত্র যারা জয়েন করে সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। এটা কিন্তু আমাদের সাইকেল 3 এর প্রথম ক্লাস, সো সবাইকে সাইকেল 3 তে ওয়েলকাম। সো আজকে আমরা সাইকেল 3 এর একদম প্রথম চ্যাপ্টারের প্রথম ক্লাস করতে যাচ্ছি। সো ইনশাআল্লাহ বাকি দুইটা সাইকেলের মতন অর্থাৎ সাইকেল 1 আর সাইকেল 2 আমরা অলরেডি কমপ্লিট করে ফেলছি এবং আমরা কিন্তু আমাদের বইয়ের অর্ধেক, আমরা কিন্তু ঠিক 50% কিন্তু আমাদের কমপ্লিট করে ফেলছি, অর্থাৎ আমরা 10টা চ্যাপ্টার কিন্তু অলরেডি কমপ্লিট করে ফেলছি। সো আমরা এখন যেটা করব আমাদের হচ্ছে সাইকেল 3 তে আরো 5টা এবং সাইকেল 4 এ আমরা আরো 5টা, টোটাল কিন্তু আমরা 20টা চ্যাপ্টার ইনশাআল্লাহ কমপ্লিট করব। সো আমাদের অলরেডি 50% ডান। সো সাইকেল 3 তে সবাইকে ওয়েলকাম। আশা করি সাইকেল 1 এবং 2 এর মতন সাইকেল 3 ও আমাদের খুব ভালোভাবে যাবে। ইফাকে দেখে আর কে কে জয়েন করছে, লিখন জয়েন করছে আমাদের সাথে, তারপর হচ্ছে কথা আজকে হচ্ছে ফার্স্ট ক্লাস, শেখর পাল জয়েন করছে আমাদের সাথে, এস এন নুসরাত আছে আমাদের সাথে, তারপরে হচ্ছে হিমু ওয়ালাইকুম আসসালাম, তাসফিয়া তাসনিম, নীতি জয়েন করছে আমাদের সাথে ওয়ালাইকুম আসসালাম, জান্নাতুল মাওয়া, তারপর আমাদের সাথে হচ্ছে মাহফুজ হোসাইন জয়েন করছে, শারিকা ইসলাম জয়েন করছে। সো আমি একটু বলে দিই, এটা হচ্ছে আজকে আমাদের এই যে আমরা নতুন যে একটা অধ্যায় শুরু করতে যাচ্ছি, সো এই অধ্যায়ের হচ্ছে আমরা আজকে প্রথম ক্লাসটা করব। ঠিক আছে, আজকে কিন্তু আমাদের এই অধ্যায়ের ফার্স্ট ক্লাস। সো আসো আমরা 8:30 বাজলে আমাদের পড়ালেখা শুরু করব। সো তোমরা এই ফাঁকে একটু জানাই দিতে পারো যে তোমাদের সাইকেল 1 এবং 2 এর এক্সপেরিয়েন্স কেমন, ঠিক আছে, এবং এমন কেউ কি জয়েন করছো যে হচ্ছে আমাদের সাইকেল 3 তে এইবারই হচ্ছে প্রথম, ঠিক আছে। আচ্ছা, লিখন বলতেছে ভাই আমি একটু পিছিয়ে পড়ছি, এখনো সময় আছে, এখনো তোমার যেই ল্যাকিংস গুলি আছে বা যেই গ্যাপগুলি আছে সেই গ্যাপগুলি কিন্তু তোমাকে অবশ্যই কাটায় নিতে হবে, ঠিক আছে, তোমাকে কিন্তু গ্যাপগুলো অবশ্যই কাটায় নিতে হবে লিখন। সো বাকি একটু জানাই দিতে থাকো যে আমাদের সাথে তোমাদের এই যে দুইটা সাইকেল যে আমরা পার করে ফেললাম, এই দুইটা সাইকেলের এক্সপিরিয়েন্স কেমন। এই চ্যাপ্টারটা কি হার্ড হবে প্রীতি? না, এই চ্যাপ্টারটা একদমই হার্ড না। আচ্ছা, তারপরে দেখি আমাদের সাথে কে কে জয়েন করছে, আর অনন্যা দে, তারপর লাবণ্য রয় জয়েন করছে। সো সবাই একটু ঝটপট জানাই দাও তো যে তোমাদের হচ্ছে সাইকেল 2 এর এক্সপিরিয়েন্স কেমন, বলো বলো সাইকেল 2 এর এমনিতে এক্সপিরিয়েন্স কেমন, সবাই একটু জানাই দিতে থাকো। 8 নাম্বার চ্যাপ্টার পড়া নাই আসলে। আচ্ছা ওকে, সো আমি এগুলি একটু বলে দেব। আচ্ছা, অনিরুদ্ধ বিশ্বাস বলতেছে আমি নিউ স্টুডেন্ট। আচ্ছা, তারপর হচ্ছে স্বর্ণা বলতেছে আমি নিউ স্টুডেন্ট। আচ্ছা, সো যারা হচ্ছে একদম আমাদের সাথে সাইকেল 3 তে নিউ, সো সবাইকে হচ্ছে আমাদের 10 এ ওয়েলকাম। আর যারা হচ্ছে আজকে মানে সাইকেল মানে এতদিন সাইকেল 1 আর 2 তে ছিল তাদেরকে শুধুমাত্র সাইকেল 3 তে ওয়েলকাম, ঠিক আছে। সৈফাকে দেখে আর কে কে জয়েন করছে, রোদেলা, তারপর আমাদের সাথে শফিরুল জয়েন করছে, মিম জয়েন করছে আমাদের সাথে, সাদিয়া, রায়হান আহমেদ। রায়হান আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, রাজশ্রী চ্যাপ্টারের টোটাল 11টা ক্লাস হবে, ঠিক আছে। আচ্ছা, অনন্যা দে বলতেছে জোস ছিল, তারপর হচ্ছে আমিনা খাতুন বলতেছে ভালো আলহামদুলিল্লাহ। ফার্স্ট পেপারের ইম্পর্টেন্ট চ্যাপ্টার কোনগুলি? প্রীতি সবগুলি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। মাহিন বলতেছে ভালো ছিল। এই অধ্যায়টা কি গুরুত্বপূর্ণ? হ্যাঁ, অনেক বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, সো আমি শুরুতে একটু বলে দিই যে যারা হচ্ছে নতুন বা পুরাতন যাই হোক না কেন, অনেক পুরাতন স্টুডেন্টও যারা আসছো হয়তো বিভিন্ন কারণে ক্লাস মিস যেতে পারে, সো এই ক্ষেত্রে আমি একটু বলে দেই, এই অধ্যায়টা তোমাকে ভালোভাবে বুঝতে হলে অবশ্যই আগে যেটা করতে হবে সেটা হচ্ছে পর্যাবৃত্ত গতি, অর্থাৎ আমাদের ঠিক এর আগের চ্যাপ্টার যেটা অধ্যায় 8, তোমাকে অবশ্যই আগে যেটা করতে হবে অধ্যায় 8 পর্যায়বৃত্ত গতি, এইটা কিন্তু করে আসতে হবে। আজকের ক্লাসটা করো, কোনো সমস্যা নাই, বাট সামনের ক্লাস থেকে আমাদের পর্যাবৃত্ত গতির টোটাল কনসেপ্ট লাগবে হচ্ছে এইখানে।
সো যাদের এখনো পর্যাবৃত্ত গতি করা হয় নাই তাদের কাছে সাজেশন থাকবে এই অধ্যায়টা করার আগে আগে পর্যাবৃত্ত গতি করে আসো। অলরেডি লাইভ ক্লাস যারা করছো, আচ্ছা যারা একবারে ক্লাস করো নাই পর্যাবৃত্ত গতি, তাদের যেটা করতে হবে একদম সম্পূর্ণ পর্যাবৃত্ত গতিটা আগে করতে হবে। আর যারা পর্যাবৃত্ত গতি অলরেডি করছো, তোমাদের যেটা করতে হবে নেক্সট ক্লাসে আসার আগে শুধুমাত্র পর্যায়বৃত্ত অধ্যায়টি একটু চোখ বুলায় আসবা, ছোট করে একটু রিভিশন দিয়ে আসবা, ঠিক আছে? জাস্ট রিভিশন দিয়ে আসলেই হবে, আর কিছু না। সো এই জায়গায় যারা হচ্ছে অনেক পিছনে পড়ে গেছে, আচ্ছা লাবিবা, তাহলে তো তোমাকে অবশ্যই যেটা করতে হবে আগের ক্লাসগুলি করতে হবে। চ্যাপ্টার 8 চ্যাপ্টার ক্লাস করছি না। আচ্ছা অনেককেই দেখতে পারতেছি যে এই যে পর্যাবৃত্ত গতি করি নেই, তাহলে তোমাদেরকে যেটা করতে হবে অবশ্যই আগে পর্যাবৃত্ত গতিটা করতে হবে। কারণ দেখো এই দুইটা অধ্যায় পাশাপাশি, অধ্যায় 8 পড়ার পর আমরা অধ্যায় 9 পড়ি, দেখবো আমরা অধ্যায় 9 অর্থাৎ তরঙ্গ যখন আমরা পড়তেছি আমাদের বারবার আলোচনায় পর্যাবৃত্ত গতির কনসেপ্ট চলে আসতেছে, বারবার দেখবো আমরা পর্যাবৃত্ত গতির অধ্যায়ের ফর্মুলা ধরে টান দিতেছি, বুঝতে পারছি? এই কারণে আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে অবশ্যই এই অধ্যায়টা করার আগে এটা করে আসতে হবে। সালোয়া নাজিবা, হ্যাঁ ওইটা করলেও হবে, বাট এক কথায় তোমাকে কি করতে হবে, পর্যাবৃত্ত গতি করতে হবে। ওকে 8 করা হয়নি, আচ্ছা অনেককেই দেখতেছি পর্যাবৃত্ত গতি করো নাই, বাট তোমাদের জন্য অবশ্যই পর্যাবৃত্ত গতি করতে হবে। আচ্ছা সো এটা মাস্ট, এটা আমি আগেই বলে দিলাম, এটা মাস্ট। সো তোমাকে অবশ্যই পর্যাবৃত্ত গতি করতে হবে। আচ্ছা যারা জিজ্ঞেস করতেছো ওয়ান শট করলে হবে কি, আমার সাজেশন থাকবে না ওয়ান শট না, তুমি পুরা চ্যাপ্টারটা করো, কারণ এখন মাত্র প্রথমবার পড়তেছো। সো তোমাদের তো পুরো অধ্যায়ের রেকর্ডিংটা দিয়ে দেওয়া আছে, সো পুরো অধ্যায়ের রেকর্ডেড ক্লাসটা আগে করো, ঠিক আছে? ওয়ান শটটা তুমি করতে পারো রিভিশন হিসাবে, কিন্তু ওয়ান শট কিন্তু কখনোই তোমার মেইন সলিউশন না, ঠিক আছে? এরকম ওয়ান শট ডিপেন্ডেন্ট হয়ে যায় না, মেইন ক্লাসগুলি আগে করো, বুঝতে পারছো? মেইন ক্লাসগুলি আগে করো। তপন, আচ্ছা তুমি যে কোনো একটা বই পড়তে পারো, বাট তপন স্যারের বইটা আমি পড়তাম, ঠিক আছে? তোমার তপন স্যার, ইসাক স্যারের যে কোনো স্যারের বই থাকলেই তুমি হচ্ছে পড়তে পারো, কোনো সমস্যা নেই। ওয়ান শট, আচ্ছা যারা বলতেছো ওয়ান শট করলে হবে কিনা, আজকের লাইভ ক্লাসটা বুঝবো, হ্যাঁ অনন্যাদে আজকের ক্লাসটা বুঝতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। সো আমি জাস্ট তোমাদেরকে একটু বলে দিই যে অবশ্যই কি করতে হবে, অবশ্যই পর্যাবৃত্ত গতিটা করে আসতে হবে, ঠিক আছে? অবশ্যই পর্যাবৃত্ত গতি করে আসতে হবে। যারা করো নাই এক কথায় বলে দিলাম, এর বাইরে আর কোনো কিছু নাই, করি নাই কি করব একবারেই বলে দিলাম, যারা এই অধ্যায়টা করো নাই আগে এই অধ্যায়টা করতে হবে, তারপরে হচ্ছে কি করতে হবে, অধ্যায় 9 তরঙ্গ অর্থাৎ এই অধ্যায়টা করতে হবে। আর যারা অলরেডি ক্লাস করছো পর্যাবৃত্ত গতি, সো চ্যাপ্টার 8 কি পড়ানো হয়েছে, বলেই তো দিলাম পড়ানো হয়েছে, রেকর্ডেড ক্লাস পেয়ে যাবা। আচ্ছা কারেন্ট চ্যাপ্টার করাবেন, হ্যাঁ শাহরিন তাসফি, আমাদের কারেন্ট ইলেকট্রিসিটি, স্ট্যাটিক ইলেকট্রিসিটি দুইটা অধ্যায়ই হচ্ছে সাইকেল 3 তে, ঠিক আছে? আমরা স্ট্যাটিক ইলেকট্রিসিটি, কারেন্ট ইলেকট্রিসিটি দুইটাই হচ্ছে করব। কোন বই কিনবা, তোমার যেই রাইটারের ইচ্ছা সেই রাইটারের বই কেন, ইসাক স্যারের বই কেন অথবা তপন স্যারের বই কেন, এটা তোমার ইচ্ছা। রেকর্ডেড কতদিন থাকবে, তোমার একদম এইচএসসি পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কিন্তু রেকর্ডেড ক্লাসগুলি থাকবে, ঠিক আছে? যারা হচ্ছে সাইকেলগুলি পারচেজ করছো, তোমাদের যতদিন এইচএসসি পরীক্ষা না হবে ততদিন পর্যন্ত হচ্ছে তোমাদের রেকর্ডেড ক্লাসগুলি থেকে যাবে। ওকে সো কথা শেষ, আসো তাহলে আমরা একটু ক্লাস শুরু করে ফেলি। সো আরো একবার বলতেছি, যারা পর্যাবৃত্ত গতি করো নাই এই অধ্যায় করার আগে পর্যাবৃত্ত গতি করতে হবে। আর যারা অলরেডি পর্যাবৃত্ত গতি অধ্যায়টা করে আসছো, তাদেরকে যেটা করতে হবে নেক্সট ক্লাসে আসার আগে, আজকের ক্লাস ওইরকম ভাবে লাগবে না এই অধ্যায়ের কনসেপ্ট, বাট নেক্সট ক্লাসে আসার আগে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে আমরা যেই পর্যাবৃত্ত গতির অধ্যায়টা অলরেডি যেটা করে ফেলছি সেটা একটু মানে রিভিশন দিয়ে আসতে হবে। আচ্ছা না আব্দুস সামি, না পর্যাবৃত্ত গতি করতে হলে অন্য কোনো চ্যাপ্টার লাগবে না, তুমি জাস্ট পর্যাবৃত্ত গতিটা করে আসো তাই হবে, ঠিক আছে? এই অধ্যায়ের আগে ব্যাস কথা শেষ। তাহলে এবার একটু আসো আমরা একটু এই অধ্যায়টা শুরু করি, ঠিক আছে? এই অধ্যায়টা আমরা একটু শুরু করি। আচ্ছা জান্নাতুল ইসলাম, কয়েকবার বলে দিলাম যে তুমি তপন স্যারের বই কেন, ইসাক স্যারের বই কেন, ইটস আপ টু ইউ, ঠিক আছে? দুইটা বই, তোমার যার রাইটারের বই ভাল লাগে তুমি সেটা কেন, ঠিক আছে? কোনো সমস্যা নেই। আচ্ছা তাহলে এবার একটু আসো আমরা একটু শুরু করি, ঠিক আছে? আচ্ছা যারা চ্যাপ্টার 8 করছো তাদের তো কোনো সমস্যা নেই, তাহলে আসো আমরা একটু শুরু করি। সো আমি জাস্ট একটু একটা জিনিস একটু বলে নেই যে পর্যাবৃত্ত গতি অধ্যায়ে আমরা কি পড়ে আসছিলাম, যে গতিটার কি থাকবে, রিপিটেশন থাকবে। এবং আমরা কিন্তু পর্যাবৃত্ত গতির আরো একটা স্পেশাল আমরা একটা মানে প্রকারভেদ পড়ছিলাম, সেটা হচ্ছে আমরা সরল ছন্দিত গতি বা আমরা সিম্পল হারমোনিক মোশন পড়ছিলাম, ঠিক আছে? এই যে দেখো পর্যাবৃত্ত গতির কনসেপ্ট কিন্তু এই যে চলে আসলো। সো আরো একবার বলতেছি, যারা হচ্ছে পর্যাবৃত্ত গতি করো নাই তারা কিন্তু এটা করো না, এই অধ্যায় কিন্তু বুঝতে তোমার নিজেরই সমস্যা হবে। তাহলে এইবার একটু আসো,
যে পর্যাবৃত্ত গতির মধ্যে আমরা একটা গতি পড়ছিলাম, সেটা ছিল হচ্ছে আমাদের সিম্পল হারমোনিক মোশন বা সরল ছন্দিত গতি। আমরা যেটা বলছিলাম যে সরল ছন্দিত গতি। এখন তোমাকে প্রথম একটা জিনিস যেটা মাথায় রাখতে হবে, আমরা যখন সরল ছন্দিত গতি আমরা পড়ব, তখনই আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা এই ক্ষেত্রে স্প্রিং এর গতিটাকে মাথায় রাখবো। এই ক্ষেত্রে আমরা আরো স্পেসিফিক ভাবে বলে দিলে আমরা উলম্ব স্প্রিং এর গতিটা মাথায় রাখবো। ঠিক আছে, ধরো আমার কাছে এরকম একটা উলম্ব স্প্রিং আছে, আমি যদি এই স্প্রিংটাকে নিচের দিকে টেনে ছেড়ে দিই, তাহলে এই স্প্রিংটা কি করতে থাকবে? এই স্প্রিংটা কিন্তু এরকম উপর নিচে দুলতে থাকবে, অর্থাৎ একবার নিচে যাবে একবার উপরে যাবে, একবার নিচে যাবে একবার উপরে যাবে, অর্থাৎ স্প্রিংটা কিন্তু এরকম ভাবে কি করবে? দুলতে থাকবে, একবার নিচে উপরে নিচে উপরে। সো স্প্রিং এর এই গতিটা আমাকে কি করতে হবে? একটু মাথায় রাখতে হবে। সো স্প্রিং এর এই গতিটাকে আমরা কি বলছিলাম? আচ্ছা, তাহলে এবার একটু খেয়াল করে দেখো, এই যে স্প্রিং এর এই গতিটাকে আমরা কি বলতেছি? এটাকে আমরা বলতেছি সরল ছন্দিত গতি। স্প্রিং এর গতিটা যে কেন সরল ছন্দিত গতি, এটা আমরা যখন পর্যাবৃত্ত গতি পড়ছি তখন আমরা প্রমাণও করে আসছিলাম যে স্প্রিং কি করে, স্প্রিং হচ্ছে a is proportional to -x, এইরকম একটা সম্পর্ক মেনে চলে। এই যে এগুলি কোথা থেকে আসছে? এগুলি সব কিন্তু পর্যাবৃত্ত গতি থেকে আসছে, যে সরণ ত্বরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী, রাইট? সরণ ত্বরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী। আমরা প্রমাণ করে দেখাইছিলাম যে স্প্রিং কিন্তু এরকম একটা সম্পর্ক মেনে চলে, এই কারণে স্প্রিং এর গতিটাকে আমরা কি বলছিলাম? সরল ছন্দিত গতি। তার পাশাপাশি নিজেও একটু তাকায়, একটু খেয়াল করে দেখো, এটা এদিক ওদিক করতেছে, অর্থাৎ এর মাঝখানে ছন্দিত গতির একটা মানে বৈশিষ্ট্য আছে। গতি মানে পর্যায়কালের অর্ধেক সময় এদিক, বাকি অর্ধেক সময় কি করতেছে? ওদিক। অর্থাৎ টি হাফ এই টাইমে যদি উপরে যায়, বাকি যে হাফ টাইম আছে সেই টাইমে কি করতেছে? নিচের দিকে যাচ্ছে, এদিক ওদিক যাচ্ছে। এবং একটু খেয়াল করে দেখো তো এটার গতিপথটা কেমন? এটার গতিপথটা হচ্ছে সরল রৈখিক, রাইট? দেখো এটার গতিপথটা কেমন? এটার গতিপথটা হচ্ছে সরল রৈখিক। এই কারণে আমরা কি বলছিলাম? আমরা বলছিলাম যে এটার গতি হচ্ছে একটা সরল ছন্দিত গতি, বা এটা হচ্ছে আমার একটা সিম্পল হারমোনিক মোশন। সো তোমাকে আমরা এই যে দেখো, আমরা এখন এই অধ্যায়ের নামটা কি? অধ্যায়ের নাম হচ্ছে তরঙ্গ, রাইট? এই অধ্যায়ের নাম হচ্ছে তরঙ্গ। তাহলে আগে আমাকে কি করতে হবে? আগে আমাকে তরঙ্গের সংজ্ঞা জানতে হবে। দেখো তরঙ্গের মানে সংজ্ঞাটাই আমরা কি দিয়ে শুরু করতেছি? দেখো, যে পর্যাবৃত্ত আন্দোলন। বুঝতে পারছো যে কেন আমাদের পর্যাবৃত্ত গতি লাগবে? দেখো আমরা বলতেছি কি, যে পর্যাবৃত্ত আন্দোলন কোন জড় মাধ্যমের মধ্য দিয়ে অগ্রসর হবে, কি করবে? একটা মানে পর্যাবৃত্ত গতির চাইতে আরো স্পেসিফিক ভাবে বললে এখানে আসলে কি থাকবে? এখানে আসলে থাকবে একটা সিম্পল হারমোনিক মোশন, অর্থাৎ এখানে একটা সরল ছন্দিত গতি থাকবে। অর্থাৎ আরো স্পেসিফিক ভাবে বললে আমরা পর্যাবৃত্ত আন্দোলন না বলে আমরা বলি সরল ছন্দিত গতি সম্পন্ন কোন কণা। ঠিক আছে, একদম স্পেসিফিক ভাবে আমরা পর্যাবৃত্ত গতি মানে তো অনেক গতি, তো মানে পর্যাবৃত্ত গতিও তো অনেক টাইপের হইতে পারে। সো একদম স্পেসিফিক ভাবে আমরা আসলে সংজ্ঞা দেওয়ার সময় এটাও বলি যে সরল ছন্দিত গতি সম্পন্ন কোন কণা যদি কি করে? জড় মাধ্যমের ভেতর দিয়ে অগ্রসর হয়। তাহলে এইবার একটু খেয়াল করে দেখো, এক স্থান থেকে অন্য স্থানে কি করবে? শক্তি সঞ্চারিত করবে। এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চারিত করবে, কিন্তু একটা জিনিস ইম্পর্টেন্ট, কিন্তু মাধ্যমের কণাগুলোকে কি করবে না? কিন্তু মাধ্যমের কণাগুলোকে স্থায়ীভাবে স্থানান্তরিত করে না। তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি হচ্ছে তরঙ্গ। বুঝতে পারছি? তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি তরঙ্গ। তাহলে এবার একটু আসো আমরা একটু এই সংজ্ঞাটা একটু মিলাই। সো ব্যাপারটা একটু এইভাবে খেয়াল করো যে ধরো আমরা মেইনলি অ্যাকচুয়ালি যেই তরঙ্গ নিয়ে পড়বো, আমরা একটু যে যান্ত্রিক তরঙ্গ নিয়ে পড়বো। আরো স্পেসিফিক ভাবে আমরা আসলে কি নিয়ে পড়বো? আমরা আসলে দেখা যাবে আমরা আলটিমেটলি সামনে গিয়ে আমরা দেখতেছি শুধুমাত্র আমরা এই অধ্যায়ে শব্দ তরঙ্গ নিয়ে পড়বো। বুঝতে পারছি? এই অধ্যায়ে আমরা শব্দ তরঙ্গ নিয়ে পড়বো। আর সেকেন্ড পেপারে আমরা যখন ভৌত আলোক বিজ্ঞান পড়ি, সেই জায়গায় হচ্ছে আমরা আলোক তরঙ্গ নিয়ে কিন্তু পড়ালেখা করি। অর্থাৎ সেই জায়গায় হচ্ছে আমরা যেই তরঙ্গটা নিয়ে পড়ি সেটা হচ্ছে তড়িৎ চুম্বক তরঙ্গ। তাহলে ফার্স্টেই এই জায়গায় একটু খেয়াল করে দেখো, তরঙ্গের সংখ্যাটা আমি তোমাদের আরেকটু ডিটেলস বুঝাবো। তার আগেই দেখো আমরা একটু দুইটা প্রকারভেদ কিন্তু বলে ফেললাম। মাধ্যমের উপর ভিত্তি করে আমরা তরঙ্গকে দুই ভাগে ভাগ করতে পারি। কি ভাগে? এক ভাগকে আমরা বলি হচ্ছে যান্ত্রিক তরঙ্গ, একটাকে আমরা বলি হচ্ছে যান্ত্রিক তরঙ্গ, আরেক ধরনের তরঙ্গকে আমরা বলি হচ্ছে তড়িৎ চুম্বক তরঙ্গ। ঠিক আছে, এক ধরনের তরঙ্গকে আমরা বলি যান্ত্রিক তরঙ্গ, আরেক ধরনের তরঙ্গকে আমরা বলি তড়িৎ চুম্বক তরঙ্গ। তাহলে মাথায় রাখতে হবে
যেই সকল তরঙ্গ আমার সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন হয়, সেই সকল তরঙ্গকে আমরা কি বলবো? যান্ত্রিক তরঙ্গ। আর যেই সকল তরঙ্গ সঞ্চালনের জন্য আমার কোনো মাধ্যমের প্রয়োজন হবে না, সেগুলিকে আমরা বলি তাড়িৎচুম্বক তরঙ্গ। এই কারণে মাথায় রাখতে হবে, আমরা যখন হচ্ছে স্পেসে যাই, আমরা যদি কথা বলি, সেই কথাটা কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে না। কেন? ওইখানে কোনো মিডিয়াম নেই। কিন্তু দেখো, স্পেস থেকে আলোটা কিন্তু কি করতেছে? পৃথিবী পর্যন্ত আসতেছে। কেন আসতেছে? কারণ আলোটা কি? আলোটা হচ্ছে একটা তড়িৎচুম্বক তরঙ্গ। তাহলে আমাদেরকে পার্থক্যটা জানতে হবে কি? যান্ত্রিক তরঙ্গ সঞ্চালনের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন নাই, বাট যান্ত্রিক তরঙ্গ সঞ্চালনের জন্য আমার মাধ্যমের প্রয়োজন, বাট তাড়িৎচুম্বক তরঙ্গ সঞ্চালনের জন্য আমার কোনো মাধ্যমের প্রয়োজন নাই। এটা কি আমরা বুঝতে পারছি? বলো, এই সংজ্ঞা দুইটা আমরা বুঝতে পারছি কিনা? এখানে এক্সাম্পল হিসাবে জানতে হবে যে যান্ত্রিক তরঙ্গের এক্সাম্পল কি? যান্ত্রিক তরঙ্গের এক্সাম্পল হচ্ছে শব্দ তরঙ্গ। আরো এক্সাম্পল হইতে পারে, আমরা একটা এক্সাম্পল দিলাম শব্দ তরঙ্গ। আর তাড়িৎচুম্বক তরঙ্গের এক্সাম্পল কি? দেখো এই জায়গায় কয়েকটা এক্সাম্পল দেয়া আছে, যেমন গামা রে, এক্স রে, বেতার তরঙ্গ। এই সবই কি? এই সবই হচ্ছে আমার তাড়িৎচুম্বক তরঙ্গ, বা যেটা আমরা খুব ভালোভাবে চিনি আলো বা লাইট। সো আলো বা লাইট এটা কি? এটা হচ্ছে আমার একটা তাড়িৎচুম্বক তরঙ্গের এক্সাম্পল। এটা আমরা বুঝতে পারছি। তাহলে এবার একটু খেয়াল করে দেখো, আমরা যে সংজ্ঞাটা দিচ্ছি, তাহলে একটু বলো তো, আমরা যে সংজ্ঞাটা দিচ্ছি এই সংজ্ঞাটা আসলে কার? মানে এই সংজ্ঞাটা কিন্তু অ্যাকচুয়ালি যান্ত্রিক তরঙ্গের সংজ্ঞা। কেন? কারণ খেয়াল করে দেখো, এই জায়গায় কিন্তু আমরা আমরা কার কথা উল্লেখ করছি? আমরা একটা মাধ্যমের কথা উল্লেখ করছি। তাহলে আমরা যেহেতু মাধ্যমের কথা উল্লেখ করছি, তাহলে আমাদের অবশ্যই এটা কি? অবশ্যই এটা হচ্ছে একটা যান্ত্রিক তরঙ্গ। অর্থাৎ এই ক্ষেত্রে মাধ্যমের ভেতর দিয়ে কি করবে? মাধ্যমের ভেতর দিয়ে শক্তি সঞ্চালিত হবে, কিন্তু মাধ্যমের কোনো কণা কি করবে না? এক জায়গা থেকে কিন্তু আরেক জায়গায় সরে যাবে না। তাহলে আসো আমরা ছোট্ট একটা এক্সাম্পল আগে একটু দিই। তাহলে এই এক্সাম্পলটা একটু খেয়াল করে দেখো, যে ছোটবেলায় কেউ কি ক্রিকেট খেলছো? মানে ক্রিকেট খেলতে গিয়ে এমন হয়েছে যে কখনো নদী বা পুকুরে বল পড়ে গেছে? এরকম হয়েছে যে পুকুর বা নদীতে কি করছে? বল পড়ে গেছে। সো আমি যখন ছোট ছিলাম, সো আমরা যে জায়গায় খেলতাম ছোট থাকতে, ঠিক আছে, ছোট থাকতে প্রিয়ন্তি না, আমরা দুইটাই বলি, ঠিক আছে, তড়িৎ তাড়িৎ আসলে দুইটাই বাংলাতে দুইটাই বলা হয়, ঠিক আছে। এই কারণে দুইটা অ্যাকচুয়ালি আলাদা না, একই জিনিস, ঠিক আছে। তড়িৎও বলে, তাড়িৎও বলে। সো দুইটা অ্যাকচুয়ালি ডিফারেন্ট কিছু না। ওকে, তাহলে আমরা যেটা বলতে নিলাম, সো ছোটবেলায় আমরা ক্রিকেট যখন খেলতাম, আমাদের খেলার ঠিক পাশের জায়গায় ছিল একটা পুকুর। সো খেলতে গেলে দেখা গেছে বল একটু মারলেই ওই পুকুরে পড়তো। সো খেলার নিয়ম কি ছিল? কারোর যদি ব্যাটে লেগে বল পানিতে পড়ে, তাহলে সে হচ্ছে আউট। ওই যে রাস্তায় খেলার যে নিজস্ব নিয়ম থাকে, ওই যে আমরা হচ্ছে খেলা দেখতে গেলে চাই যে 6 মারবে, আর আমরা ছোটবেলায় যখন খেলছি তখন 6 মারলেই হয়তো আউট। তেমনি আমাদের খেলার একটা নিয়ম ছিল, কারোর যদি ব্যাটে লেগে বলটা পুকুরে গিয়ে পড়ে, তাহলে সে আউট। বুঝতে পারছো? সো এখন বল যদি পুকুরে পড়ে, তো ওই পুকুরে তো আর নেমে বল আনা সম্ভব না, ঠিক আছে। আমরা তো ঢাকার ছেলে পেলে আরো তো সাঁতার টাতার জানি না, তো পুকুরে তো নেমে সাঁতার কেটে বল আনা পসিবল না। আর মোটামুটি একটু বড় পুকুর, অত বড় লাঠি টাঠিও তো আমার দিয়ে আনা বল সম্ভব না। তো আমরা কি করতাম? আমরা ঢিল মারতাম। লেটস সে এটা হচ্ছে আমার পুকুর, ঠিক আছে, ধরো এইটা হচ্ছে আমার সেই পুকুরটা, এইখানে গিয়ে ধরো আমার টেনিস বলটা পড়ছে, ঠিক আছে। এখন আমরা তো দাঁড়ায় আছি কই? ধরো আমরা এই পাড়ের সর্বোচ্চ এই জায়গায় দাঁড়াইতে পারি, অথবা এই দিকে দাঁড়াইতে পারি, তাই না? এইরকম জায়গায় দাঁড়াইতে পারি। সো এইরকম জায়গায় দাঁড়ায় কিন্তু আমরা বলটা নিতে পারি। তো এই জায়গায় আমরা কি করতাম? এই জায়গায় ধরো আমরা এই জায়গায় একটা ঢিল মারতাম, ঠিক আছে, ধরো আমরা এইরকম ঢিল মারতাম এইখানে, কিন্তু আস্তে আস্তে দেখতাম কি বলটা এইদিকে আমার কাছে চলে আসতেছে, রাইট। ধরো এক পার থেকে আমরা ঢিল মেরে কি করতে পারতাম? বলে কিন্তু ঢিল লাগাইতেছি না, ঢিল মারতেছে কোথায়? বল বরাবর পুকুরের কোথাও মারতেছে। কিন্তু এটা তো দেখতেছি যে ঢিল মারার সাথে সাথে একটা ঢেউ তৈরি হচ্ছে, রাইট। পুকুরে কিন্তু আমরা দেখতাম যে এরকম ভাবে তুমি যখন এই জায়গায় একটা ঢিল মারো, তো তুমি কিন্তু এরকম ভাবে দেখবা যে এরকম ভাবে একটা ঢেউ তৈরি হয়, ঠিক না? এরকম ভাবে আমরা কি দেখতাম? যে এরকম একটা ঢেউ তৈরি হইতো। সো এই যে ঢেউ তৈরি হইতো, দেখা যেত কি এই ঢেউয়ের ধাক্কা খেয়ে, আমরা যেটাকে ঢেউ বলতাম, এটাকেই তো এখন আমরা কি নামে রাখতেছি? এটাকেই তো আমরা এখন তরঙ্গ নামে রাখতেছি। সো পানির ঢেউ এটাও কিন্তু একটা তরঙ্গের এক্সাম্পল। সো খেয়াল করে দেখো, এই ঢেউটা গিয়ে বলটাকে আঘাত করতো, এই বলটা কিন্তু তখন আস্তে আস্তে কি করতো? এই পাড়ের দিকে চলে আসতো, রাইট, এই পাড়ের দিকে চলে আসতো। এখন তাহলে তুমি একটা জিনিস খেয়াল করে দেখো তো, এই এক্সাম্পল থেকে আমরা কি বুঝি? দেখো এই এক্সাম্পল থেকে কিন্তু আমরা এটা দেখতে পারতেছি যে
ঢেউ বা তরঙ্গের মাধ্যমে শক্তি কিন্তু সঞ্চালিত হচ্ছে, রাইট? শক্তি কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, এইটা কি বুঝতে পারতেছি? কারণ দেখো আমি তো ঢিলটা ছুঁড়ে এনার্জিটা পাঠাচ্ছি এইখানে, আমি এই ঢিলটা ছুঁড়ে মারছি, ছুঁড়ে মারার পর এই ঢিলের সাথে এনার্জিটা গেছে কোথায়? ধরো এই সেন্টার পয়েন্টে। এখন এইটা যে বলটাকে ঠেলে আনতেছে, তার মানে দেখো এনার্জি, এনার্জি কিন্তু কি করতেছে, এইখান থেকে সে এনার্জিটা কিন্তু এই পর্যন্ত আসতেছে। কারণ এনার্জি যদি না থাকতো, ও কি ধাক্কা দিয়ে বলটাকে কাছে আনতে পারতো? ও কিন্তু ধাক্কা দিয়ে বলটাকে কাছে আনতে পারতো না। তার মানে একটা জিনিস কি বোঝা যাচ্ছে, এই যে যখন একটা তরঙ্গ তৈরি হচ্ছে, তখন এনার্জি বা শক্তি কিন্তু ট্রান্সমিট হচ্ছে, এক জায়গা থেকে আরেক জায়গায় সঞ্চালিত হচ্ছে। অর্থাৎ এইখানে তুমি ধরো শক্তিটা পাঠাইছো, কিন্তু এইটার সাথে সাথে কি করতেছে, এটার সাথে সাথে এনার্জিটা কিন্তু সামনের দিকে আগাচ্ছে। তাহলে দেখো তো প্রথম একটা জিনিস আমরা বুঝতে পারতেছি কিনা, দেখো ডেফিনেশনে আমাকে কি বলছিল, যে এক স্থান থেকে শক্তি সঞ্চালিত হবে, এক স্থান থেকে শক্তি সঞ্চালিত হবে। তাহলে এইবার একটু খেয়াল করে দেখো তো, আমরা কিন্তু এই জায়গা থেকে দেখতেছি যে শক্তিটা কি হচ্ছে, সঞ্চারিত বা সঞ্চালিত হচ্ছে। এই জিনিসটা কি বুঝতে পারছি? তাহলে এইবার একটু আসো, পরে যে আরো কয়েকটা কথা বলা আছে, যে মাধ্যমের কণাগুলিকে কি করে না, স্থায়ীভাবে স্থানান্তরিত করে না। ঠিক আছে, মাধ্যমের কণাগুলিকে স্থায়ীভাবে স্থানান্তরিত করে না। নুসরাত জাহান মাত্র জয়েন করে বলতেছে চ্যাপ্টার 8 কমপ্লিট করতে হবে কিনা। নুসরাত জাহান টাইমলি ক্লাসে জয়েন করতে হবে, আর আমরা ক্লাসের শুরুতেই বলে দিচ্ছি চ্যাপ্টার 8 না করা থাকলে তোমার এই চ্যাপ্টারটা করা নিষেধ। ঠিক আছে, আগে চ্যাপ্টার 8 করে তারপর এই চ্যাপ্টারটা করতে হবে। ওকে, তাহলে এবার একটু খেয়াল করে দেখো, এবার তাহলে আসো আমরা একটু বাকি কথাগুলি একটু বোঝার চেষ্টা করি। দেখো বাকি কথাগুলিতে কি বলছে, বলছে মাধ্যমের কণাগুলি স্থায়ীভাবে স্থানান্তরিত হয় না। তাহলে আসো ধরো আমরা ছোট্ট একটা এক্সাম্পল দিই। ঠিক আছে, দেখো আমরা ছোট্ট একটা এক্সাম্পল দিই। এনার্জিটা কি, এনার্জিটা তো যে কোনো ফর্মে থাকতে পারে, ঠিক আছে, বাট এই জায়গায় তোমার কাইনেটিক এনার্জি বা গতিশক্তি ফর্মে থাকে। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার একটু খেয়াল করে দেখো, আমরা ছোটবেলায় ছোটবেলায় বা বা আসো আমরা ছোট্ট একটা ভিডিও দেখে আসি না হয়। ঠিক আছে, এই ভিডিওটা দেখি পাই কিনা। ঠিক আছে, আসো দেখি ছোট্ট একটা ভিডিও দেখে আসি আমরা। আসো আসো আমরা ইউটিউবে দেখি একটা কার্টুন দেখি। ঠিক আছে, আসো আসো দেখি আমরা একটা দেখি তো আমরা একটা পাই কিনা এরকম কোনো ভিডিও। ঠিক আছে, ছোট্ট একটা ভিডিও দ্বারা আমি একটু খুঁজি দেখি পাই কিনা। দাঁড়াও, দাঁড়াও দাঁড়াও একটা মিনিট। যেমন ভিডিও খুঁজতেছি তেমন ভিডিও পাচ্ছি না। ঠিক আছে, এরকম ভিডিও মানুষ যে কত কিছু বানায় দিছে, কিন্তু মেইন যে ভিডিওটা খুঁজতেছি অনেক আগে দেখাইছিলাম। দেখি না, এই যে এই যে এই যে এই যে দেখছো, পাইছে, এবার পাইছে, দেখো। সো এটা একটু খেয়াল করে দেখো। সো এটা তো বুঝতে পারতেছে যে এটা কি তৈরি করতেছে, তার একটা ওয়েভ তৈরি করতেছে, রাইট? আরেকবার একটু খেয়াল করে দেখো। সো আরেকবার যদি আমরা একটু দেখি, দেখো এই জায়গায় কিন্তু একটা ওয়েভ তৈরি করতেছে, কিন্তু কেউ কি তার নিজের জায়গা ছেড়ে চলে যাচ্ছে? দেখো তো, কেউ কি তার নিজের জায়গা ছেড়ে চলে যাচ্ছে? দেখো সবাই কিন্তু কি আছে, সবাই কিন্তু তার নিজ নিজ জায়গায় ছিল। দেখি তো আমরা আরেকটা বেটার কোনো ভিডিও পাই কিনা। সো আমরা দেখি আরেকটা বেটার ভিডিও পাই কিনা। না, এটা না।
এই তো দেখি, এই যে হ্যাঁ, সো এই যে হ্যাঁ, এটা হচ্ছে বেটার ভিউ। বুঝি না কি করে, এই যে খেয়াল করো। সো এই যে খেয়াল করে দেখো, এটাই কিন্তু আমার ওয়েভ, রাইট? এই যে দেখো এইভাবেই তো আমার ওয়েভটা তৈরি হচ্ছে। সো এই যে এই পোর্শনটা জাস্ট একটু খেয়াল করো, দাঁড়াও, এই যে খেয়াল করে দেখো সবাই নিজের জায়গায় কি করতেছে, এই যে এই পোর্শনটা জাস্ট একটু খেয়াল করো। কেউ কিন্তু নিজের জায়গা ছেড়ে চলে যায়নি, রাইট? কেউ কিন্তু নিজের জায়গা ছেড়ে চলে যায়নি। সবাই দেখো নিজের জায়গাতে ওঠানামা করতেছে, রাইট? নিজের জায়গাতে কি করতেছে, নিজের জায়গাতে জাস্ট ওঠানামা করতেছে। একবার বসতেছে, একবার উঠতেছে, একবার বসতেছে, একবার উঠতেছে। কিন্তু এটা আগে আমাকে একটু বলো তো, কেউ কি তার নিজের জায়গা ছেড়ে চলে গেছে? কেউ কিন্তু তার নিজের জায়গা ছেড়ে চলে যায়নি। তার পাশাপাশি আরেকটা জিনিস খেয়াল করে দেখো, এই যে সবাই যে আসছে, সবাই একবার ওঠানামা করতেছে, যে এদের গতিটা কি ধরনের গতির মতন লাগতেছে। দেখো নিজের জায়গায় ছেড়ে তুমি যদি একবার উপরে ওঠো, একবার নিচে নামো, একবার উপরে ওঠো, একবার নিচে নামো, তাহলে দেখো এটা কিসের এক্সাম্পল? এটা কিন্তু একটা সিম্পল হারমোনিক মোশন বা একটা সরল ছন্দিত গতির এক্সাম্পল। স্যার একবার জাস্ট এই পোর্শনটা একটু খেয়াল করে দেখো, যে সবাই তার নিজের জায়গাতে কি করতেছে, সবাই তার নিজের জায়গাতে ওঠানামা করতেছে, তাই কিনা বলো? তাহলে এবার একটু আসো, আমরা একটু আমাদের স্লাইডে ব্যাক করি। সো এখন তুমি এবার একটু ভাবো, যে ধরো আমার এই জায়গায় কিছু পানির কণা আছে, ঠিক আছে? ধরো আমরা পানির কণা দিয়ে এক্সাম্পল দিই। ধরো এরকম ভাবে আমার পাশাপাশি কিছু পানির কণা আছে, ঠিক আছে? এইভাবে পাশাপাশি কিছু পানির কণা আছে। ধরো তুমি একটা ঢিল মারলা, ঠিক আছে? ধরো তুমি একটা ঢিল মারছো, ধরো এই দিক দিয়ে তুমি একটা কি করছো, একটা পাথর বা একটা ঢিল ছুঁড়ে মারছো। ধরো ছোট্ট একটা ঢিল, একদম পানির কণাটার সাইজের ঢিল। এই ঢিলটা গিয়ে ধরো এই যে পানির কণাটা যে আছে ওর উপরে গিয়ে পড়ছে। এখন ওর উপরে গিয়ে যে পড়ছে, ও কিন্তু তখন কি করবে, এরকম ভাবে নিচের দিকে যাওয়া শুরু করবে। দেখো এই পানির কণাটা ভালো করে তাকাও, এই প্রথম পানির কণাটা যখন নিচের দিকে যাচ্ছে, তখন কিন্তু দ্বিতীয় কণা নিচের দিকে যাওয়া শুরু করে নাই। কেন দ্বিতীয় কণা যাওয়া শুরু করে নাই? কেননা এখনো দ্বিতীয় কণা কোনো টান অনুভব করে নাই। এখন একটা জিনিস খেয়াল করে দেখো তো, এই পানির কণাটা যখন আরেকটু নিচে নামবে, তখন কিন্তু দ্বিতীয় কণাটা কি করবে, একটা টান অনুভব করবে। বুঝতে পারছি? দ্বিতীয় কণাটা কি করবে, একটা টান অনুভব করবে। তাহলে এখন একটু খেয়াল করে দেখো তো, এই দ্বিতীয় কণাটা তখন কি করবে, এইভাবে নামা শুরু করবে। এখন এই প্রথম কণাটা যখন আরেকটু নিচে নামবে, দ্বিতীয় কণাটা আরেকটু নিচে নামছে, এই 3 নাম্বার কণাটা তখন কি করবে, এরকম ভাবে একটা টান অনুভব করবে। তাহলে এইরকম ভাবে খেয়াল করে দেখো তো, এই প্রথম কণা আরেকটু নামলো, প্রথম কণার টানে দ্বিতীয় কণা আরেকটু নামলো, দ্বিতীয় কণার জন্য তৃতীয় কণা আরেকটু নামলো। এখন কি করবে, চতুর্থ নাম্বার কণাটাও কি করবে, একটা নিচের দিকে একটা টান অনুভব করবে। কারণ এদের মাঝখানে তো কি আছে, এদের মাঝখানে তো বন্ড আছে, বা এদের মাঝখানে তো ইলাস্টিসিটি আছে, স্থিতিস্থাপকতা আছে। তাহলে এবার একটু খেয়াল করে দেখো তো, এই যে প্রথম কণা এখানে, দ্বিতীয় কণা এখানে, তৃতীয় চতুর্থ কণা এখানে, তার মানে খেয়াল করে দেখো তো, এরা কি অলরেডি এরকম একটা ওয়েভ শেপ তৈরি করে ফেলছে না? অলরেডি এরকম কিন্তু ওয়েব শেপ তৈরি করে ফেলছে। তার মানে এই জিনিসটা যদি কন্টিনিউ করতে থাকে, তখনই কিন্তু এটা কি করবে, এরা কিন্তু এরকম একটা তরঙ্গ তৈরি করে ফেলবে। তাহলে এখন একটা জিনিস খেয়াল করে দেখো তো, এই জায়গার কোনো পানির কণা প্রথম পানির কণাটার দিকেই তাকাও, এই প্রথম পানির কণা কি এইখান থেকে এখানে চলে গেছে? উত্তর হচ্ছে না। প্রথম পানির কণা কিন্তু এখান থেকে এখানে চলে যায় নাই। প্রথম পানির কণাটার গতিটা জাস্ট কি হচ্ছে, এরকম ভাবে, মানে আগে ধরো এরকম ভাবে নিচে নামছে, তারপর আবার কি করবে, উপরে উঠবে, আবার নিচে নামবে, আবার উপরে উঠবে। তার মানে খেয়াল করে দেখো, এই প্রথম কণাটা কি ধরনের গতি প্রাপ্ত হয়েছে? প্রথম কণাটা কিন্তু এরকম সরল ছন্দিত গতি প্রাপ্ত হয়েছে। এটা কি বুঝতে পারছি? তাহলে এখন এই জায়গা থেকে ছোট্ট একটা জিনিস এখনই বলে রাখি, তাহলে এই যে কোনো একটা কণা, শুধু প্রথম কণা না, যে কোনো একটা কণার গতিকে আমরা কি গতি বলতে পারি, সরল ছন্দিত গতি কিন্তু আমরা বলতে পারি। তাহলে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে এই প্রথম কণা, দ্বিতীয়, তৃতীয় বা যে কোনো একটা কণার কথা আমি বলে দিলাম এই কণাটার সরণের মান, বেগের মান, ত্বরণের মান তুমি আমাকে বের করে বলো। বুঝতে পারছো আমি কি কোশ্চেন করলাম? যে এই তরঙ্গের উপরিস্থ অনেকগুলি কণা আছে, শুধু প্রথম কণা না, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ যে কোনো কণা হইতে পারে। আমি তোমাকে বলে দিলাম যে কোনো একটা কণার সরণ, বেগ এবং ত্বরণের মান তোমরা আমাকে বের করে বলো। তাহলে তোমরা আগে আমাকে একটু উত্তর দাও তো, এই সরণ, বেগ, ত্বরণের মানটা কার সাহায্যে বের করবা? বলো তো, সরণ, বেগ, ত্বরণ আমরা কার সাহায্যে বের করব? দেখো আমরা তো বলেই দিলাম, বা এই ফিগার থেকেও তুমি দেখতে পারতেছো যে যে কোনো কণার গতি হচ্ছে একটা
সরল ছন্দিত কণা। তাহলে আমরা কোন সমীকরণগুলি ইউজ করব? দেখো আমরা সরণ বের করার জন্য তাহলে আমরা এই সমীকরণ ব্যবহার করতে পারি, x = a sin ওমেগা টি। আমি ধরে নিলাম আদি দশা শূন্য, ঠিক আছে, আমি ধরে নিলাম আদি দশা শূন্য, সো মানে আদি কোনো দশা ছিল না। সো v = আমাদের কি হয়ে যাবে? v = হয়ে যাবে ওমেগা a sin ওমেগা টি। ত্বরণ a = কি হয়ে যাবে? মাইনাস ওমেগা স্কয়ার x, মাইনাস ওমেগা স্কয়ার x। তাহলে খেয়াল করে দেখো এই যে তিনটা সমীকরণ দিয়ে, বা আমি যদি x না লিখে আমি পুরাটাই লিখি, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে a sin ওমেগা টি। তাহলে এইবার কি বুঝতে পারছি? আমাকে যদি যে কোনো একটা কণার সরণ বেগ বা ত্বরণ বের করতে বলে, তাহলে আমরা কিন্তু এই সমীকরণগুলির সাহায্যে বের করতে পারবো। এটা কি বুঝতে পারছি সবাই? তাহলে এইবার একটু খেয়াল করে দেখো তো এই সমীকরণগুলি আমরা কোথায় শিখে আসছি? এই প্রত্যেকটা সমীকরণ কিন্তু আমরা পর্যাবৃত্ত গতিতে শিখে আসছি। তাহলে এইবার পুরা ডেফিনেশনটা বা পুরা সংজ্ঞাটার সাথে একটু মিলাও, যে আমরা পুরা সংজ্ঞাতে কি বললাম? আমরা পুরা সংজ্ঞাতে বলছি যে পর্যাবৃত্ত আন্দোলন এটা আসলে কোন ধরনের গতি হবে? স্পেসিফিক্যালি সরল ছন্দিত গতি হবে। তার মানে জড় মাধ্যমের ভেতর দিয়ে অগ্রসর হয়ে এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চারিত করবে, কিন্তু মাধ্যমের কোনো কণা কিন্তু স্থানান্তরিত হবে না। মাধ্যমের কণাগুলি কি থাকবে? মাধ্যমের কণাগুলি যে যেখানে ছিল সে কিন্তু সেইখানেই থাকবে। এই যে আমরা এখান থেকেই দেখতে পারতেছি মাধ্যমের কোনো কণা কিন্তু তার নিজের জায়গা ছেড়ে সামনে কোথাও চলে যায় নাই, শুধুমাত্র নিজের জায়গাতেই ওঠানামা করতেছে বা সরল ছন্দিত গতি প্রাপ্ত হয়েছে। সো সবাই আমাকে একটু বলো যে এই সংজ্ঞাটা আমরা বুঝতে পারছি কিনা? সবাই একটু ঝটপট জানাই দাও এই সংজ্ঞাটা আমরা বুঝতে পারছি কিনা। ক্লিয়ার? তাহলে এবার একটু আসো আমাদের কি করতে হবে, আমাদের আরো কিছু সংজ্ঞা একটু দেখতে হবে। আমরা এই সংজ্ঞাগুলো একটু দেখবো সামনে, ঠিক আছে, মানে এই অ্যানিমেশনগুলো আমরা সামনে আরেকবার একটু দেখবো। সো এবার একটু আসো আমরা আমাদের নেক্সট ডেফিনেশনটা একটু চলে যাই। তাহলে এবার একটু খেয়াল করে দেখো, যেহেতু এটা একটা সরল ছন্দিত গতি, এটা একটা পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতি থাকলে অবশ্যই আমাদেরকে কি জানতে হবে? পূর্ণ কম্পন বা পূর্ণ স্পন্দন বা পূর্ণ দোলন কাকে বলে, ঠিক আছে, পূর্ণ স্পন্দন, পূর্ণ কম্পন বা পূর্ণ দোলন কাকে বলে। তাহলে এবার একটু খেয়াল করে দেখো, সবাই যেটা করবা এই দুইটা সংজ্ঞা একটু লিখে নিতে পারো। আচ্ছা আগে হচ্ছে এই পূর্ণ স্পন্দনের সংজ্ঞাটা লেখো, তারপর আমি একটু বুঝাচ্ছি যে একটা পূর্ণ স্পন্দন আসলে কি। এই ডেফিনেশনটা সবাই আগে একটু লিখে ফেলো, এই ডেফিনেশনটা সবাই আগে একটু লিখে ফেলো। দেখো বলছে কি, তরঙ্গ সৃষ্টিকারী, বা এই কথাটা বাদ দাও, এই ওয়ার্ডটা ইউজ না করো, জাস্ট একটা ওয়ার্ড ইউজ করবা, তরঙ্গের উপরস্থ কোন কম্পনশীল কণা একটি বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার একই দিক থেকে একই বিন্দুতে ফিরে আসলে সেটি একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন করে, রাইট? সেটা একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করে। ওকে, তাহলে এবার একটু খেয়াল করে দেখো তো। আচ্ছা এইবার একটু খেয়াল করে দেখো, আচ্ছা সরি এই জায়গায় সাইন লিখছি, এই জায়গায় কজ হবে, ঠিক আছে, এই জায়গায় কি হবে? এই জায়গায় কজ হবে। এটা জাস্ট আমি ফর্মুলা হিসাবে দেখাইনি, এটা জাস্ট আমি এক্সাম্পল হিসাবে দেখাইছি যে এইভাবে আমরা কি করতে পারি, এইভাবে আমরা সরণ বেগ ত্বরণ আমরা বের করতে পারি। তাহলে এবার একটু খেয়াল করে দেখো, তাহলে এবার একটু খেয়াল করে দেখো এক্সাম্পলটার দিকে একটু তাকাও। ধরো আমার এই জায়গায় একটা তরঙ্গ আছে, রাইট? এই জায়গায় একটা তরঙ্গ আছে। এই তরঙ্গের উপরস্থ তুমি যে কোনো একটা কণাকে চুজ করো, যে কোনো একটা কণাকে তুমি চুজ করো। ধরো আমি কি করলাম, আমি একদমই প্রথম যেই কণাটা আছে সেই প্রথম কণাটাকেই চুজ করছি। সো এই প্রথম কণাটা এইরকম ভাবে উপরের দিকে উঠে আবার এইখানে নিচে নেমে আবার এইদিকে গিয়ে আবার যখন এইখানে ফিরে আসবে, তখন আমরা কি বলবো? এই কণাটার কিন্তু একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন হয়েছে। এই সংজ্ঞাগুলি কিন্তু আমরা যখন সরল ছন্দিত গতি পড়ছিলাম তখনও কিন্তু আমরা দেখছিলাম যে এই কণাটা ফার্স্ট উপরে যাবে, বাট ব্যাক করছে, কিন্তু একই দিক থেকে ব্যাক করে নেই। যাওয়ার সময় উপরে গেছিল, বাট আসার সময় কি করছে? নিচের দিকে। তাহলে আবার নিচের দিকে গিয়ে আবার যখন এইখানে আসবে তখন আমরা কি বলবো? এটা একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করছে, এটা একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করছে। এখন খুব একটা ইম্পর্টেন্ট কথা বলবো, এইটা ভালো করে একটু খেয়াল করে দেখো। সো এই কণাটা কি করছে? এই কণার গতিপথটা কেমন? এই কণাটা জাস্ট এরকম উপরে উঠছে, নিচে নেমে আবার এইখানে আসছে। ভালো করে এখন একটু খেয়াল করো, এই কণাটা যখন এইখানে উপরে উঠে নিচে নেমে আবার আসলো, অর্থাৎ একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করলো, তরঙ্গর চেহারাটা কেমন হবে? আমি তো বলো এই জায়গায় কার ছবি আঁকছি, আমি এখানে একটা কণার ছবি আঁকছি। সো এতটুক সময়ে তরঙ্গটার চেহারা হবে কিন্তু এইরকম। বুঝতে পারছি? তরঙ্গটার চেহারা হবে কেমন? তরঙ্গটার চেহারা হবে এরকম। এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে যে তরঙ্গটা দেখতে কেমন হয়ে যাবে? তরঙ্গটা দেখতে এরকম হয়ে যাবে। অর্থাৎ যতক্ষণে এই প্রথম কণাটা একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করছে ততটুক সময়ে
এই তরঙ্গটা সামনে এতখানি অগ্রসর হয়েছে, বা তরঙ্গটাকে দেখতে এখন কেমন লাগতেছে, দেখতে এখন এরকম লাগতেছে। তাহলে এইবার তোমরা আমাকে একটা কোশ্চেনের অ্যান্সার দাও তো, আমি যদি এইরকম একটা ফিগার আঁকি, এইরকম একটা ফিগার এঁকে আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে এইখানে যে প্রথম কণাটা আছে, যখন তরঙ্গটার চেহারাটা এরকম, তখন এই যে প্রথম যে কণাটা আছে, এই কণাটা কয়টা পূর্ণ স্পন্দন সম্পন্ন করছে? এটা একটু উত্তর দাও তো, যে প্রথম যে কণাটা আছে সেই কণাটা কয়টা পূর্ণ স্পন্দন সম্পন্ন করছে। এটা আমি কাকে আঁকছি? এটা আমার পুরা তরঙ্গটা দেখতে এমন। ধরো ওই যে আমি ঢিল ছুঁড়ে যেই তরঙ্গটা তৈরি করছি, সো এখানে আমি ঢিল ছুঁড়ছিলাম, ধরো এখান থেকে তরঙ্গটা তৈরি হওয়া শুরু হয়েছে, সো তরঙ্গটা দেখতে এরকম হয়েছে, এতটুক টাইম, জাস্ট এতটুকু দেখতে হয়েছে। ঠিক এই মোমেন্টে আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে এই কণাটা কয়টা পূর্ণ স্পন্দন সম্পন্ন করছে। ভেরি সিম্পল, এই কণাটা কয়টা পূর্ণ স্পন্দন? এই কণাটা কিন্তু 2টা পূর্ণ স্পন্দন সম্পন্ন করছে, কারণ এতটুকু যখন গেছে তরঙ্গটা, তখনই তার একটা স্পন্দন সম্পন্ন করা শেষ, এবং এতটুকু যখন গেছে তখন তার পূর্ণ স্পন্দন কয়টা হয়েছে? তখন কিন্তু তার পূর্ণ স্পন্দন 2টা সম্পন্ন হয়েছে। এটা কি বুঝতে পারছি? তাহলে এবার একটু সংজ্ঞাটার সাথে মিলাই নাও। সো যখন উপরের দিকে যাবে, ফিরে আসবে, কিন্তু একই দিক থেকে না, ধরো বিপরীত দিক থেকে ফিরে আসছে, তাহলে পূর্ণ স্পন্দন সম্পন্ন হবে না। নিচের দিকে গিয়ে আবার যখন আগের জায়গায় ফিরে আসবে, তখন সেইটাকে আমরা কি বলতেছি? সেটাকে আমরা বলতেছি একটা পূর্ণ কম্পন স্পন্দন বা একটা পূর্ণ দোলন। তাহলে এবার একটু নেক্সট ডেফিনেশনটা একটু খেয়াল করে দেখো তো, পর্যায়কাল বা দোলনকাল বলতে আমরা কি বুঝি? তাহলে এই একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে যতটুকু সময় লাগবে, সেই সময়টা হচ্ছে কি? সেই সময়টা হচ্ছে আমার পর্যায়কাল। সো পর্যায়কালকে আমরা প্রকাশ করি টি দিয়ে, এবং পর্যায়কালের এককটা কি? পর্যায়কালের এসআই এককটা হচ্ছে সেকেন্ড। পর্যায়কালের এসআই এককটা কি? পর্যায়কালের এসআই এককটা হচ্ছে সেকেন্ড। তাহলে মাথায় রাখতে হবে যে এতটুকু যাইতে এসে আবার এইখানে আসতে কতটুকু সময় লাগছে? টি সেকেন্ড সময় লাগছে, অর্থাৎ পর্যায়কালের সময় লাগছে। তাহলে আমি যদি তোমাদেরকে উল্টাভাবে জিজ্ঞেস করি, ধরো টি সেকেন্ড সময় যদি অতিবাহিত হয়, অর্থাৎ পর্যায়কালের সমান সময় যদি অতিবাহিত হয়, একটা তরঙ্গ কতটুকু দূরত্ব অতিক্রম করবে? একটা তরঙ্গের চেহারা হবে কিন্তু এরকম। তার মানে আমি বলতে পারি এইখান থেকে এইখানে যাইতে তার কতটুকু সময় লাগছে, এখান থেকে এখানে আসতে তার টি সেকেন্ড সময় লাগছে। এটা কি বুঝতে পারছি? কারণ এখান থেকে এখানে আসতে একটা কণা কি করে? পূর্ণ স্পন্দন সম্পন্ন করে, তার মানে পর্যায়কালের সমান সময় লাগছে। তাহলে উল্টাভাবে আমরা জিজ্ঞেস করলে কি করি? উল্টাভাবে জিজ্ঞেস করলে আমরা বলতে পারি যে এখান থেকে এখানে যাইতে তার কতটুকু সময় লাগছে? তার টি সেকেন্ড সময় কিন্তু লাগছে। তাহলে দেখো এই ডেফিনেশন গুলো একদম সহজ ডেফিনেশন। তাহলে এবার একটু আসো আমরা একটা পর্যায়কালের ছোট্ট একটা ফর্মুলা আমরা একটু বের করি। ভালো করে একটু ফর্মুলাটা খেয়াল করো। দেখো, ধরে নাও যে আমার কাছে একটা তরঙ্গ আছে, আমার কাছে এইরকম একটা তরঙ্গ আছে। ভালো করে একটু খেয়াল করো। দেখো, আমি এখানে ডট ডট দিয়ে রাখছি। ডট ডট মানে কি? আমি ধরে নিলাম এটা এন সংখ্যক, এটা এন সংখ্যক পূর্ণ স্পন্দন সম্পন্ন করে। এন সংখ্যক পূর্ণ স্পন্দন, অর্থাৎ এইখানে টোটাল কয়টা পূর্ণ স্পন্দন সম্পন্ন হয়েছে আমরা জানি না। আমি ধরে নিলাম এখানে সে ছোট হাতের এন, মাথায় রেখো আমরা ছোট হাতের এন দিয়ে প্রকাশ করতেছি, যে ছোট হাতের এন সংখ্যক পূর্ণ স্পন্দন সম্পন্ন করছে। এবং আমি ধরে নিলাম এই ছোট হাতের এন সংখ্যক পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে তার মোট টি সেকেন্ড সময় লাগছে। বুঝতে পারছি? এই যে দেখো, তার মানে আমি এই কথাটা লিখলাম যে এন সংখ্যক, ভালো করে আমার সাথে এটা একটু লেখো, এন সংখ্যক পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে, এন সংখ্যক পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে টি সেকেন্ড সময় লাগছে। সিম্পল কথা, যে এন সংখ্যক পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে কতটুকু সময় লাগছে? এন সংখ্যক পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে ছোট হাতের টি সেকেন্ড সময় লাগছে। তাহলে আমি যদি সিম্পল একটা ঐকিক নিয়ম করি, যে তাহলে একটি, মাত্র একটা, তাহলে একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে কতটুকু সময় লাগবে? একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে টি বাই এন সেকেন্ড সময় লাগবে। জাস্ট ঐকিক নিয়ম করছি, জাস্ট একটু তাকায় দেখো, আমরা ঐকিক নিয়ম করছি যে এন সংখ্যক পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে টি সেকেন্ড সময় লাগে, তাহলে একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে কতটুকু লাগে? টি বাই এন সেকেন্ড সময় লাগে। তাহলে একটা পূর্ণ স্পন্দনের সময়কে আমরা কি বলি? পর্যায়কাল।
তাহলে দেখো পর্যায়কাল ইকুয়াল টু আমরা এইভাবে ফর্মুলাটা লিখতে পারি T/n। তাহলে এটাকে আমরা কি করব, এটাকে কিন্তু আমরা ফর্মুলা হিসাবে মনে রাখবো যে পর্যায়কাল T ইকুয়াল টু কি, পর্যায়কাল T ইকুয়াল টু T/n, যেখানে n হচ্ছে পূর্ণ স্পন্দন সংখ্যা আর ছোট হাতের টিটা কি, ছোট হাতের টিটা হচ্ছে এই n সংখ্যক পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে যতটুকু সময় প্রয়োজন হয়েছে। সবাই আমাকে একটু বলো যে এটা আমরা বুঝতে পারছি কিনা। তাহলে এটা যদি আমরা বুঝে থাকি তাহলে আসো ছোট্ট একটা প্রবলেম আমরা একটু সলভ করে ফেলি। দেখো এই জায়গা থেকে বুঝেই আমরা দেখো ছোট্ট একটা প্রবলেম একটু সলভ করি। তাহলে তোমরা আমাকে একটু বলো তো, এই ফিগারটা দেখে একটু বলো, এই ফিগারটা দেখে আমাদের বলো যে এই ফিগারটার জন্য আমাদের পর্যায়কালের মান কত। তাহলে একটু তাকায় দেখো এখানে কয়টা পূর্ণ স্পন্দন সম্পন্ন করছে, একটা দুইটা, তার মানে n হচ্ছে 2, n হচ্ছে 2। তাহলে এবং খেয়াল করে দেখো তো এই দুইটা পর্যায় সম্পন্ন করতে তার কতটুকু সময় লাগছে, 10 সেকেন্ড সময় লাগছে। তাহলে পর্যায়কাল ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, T/n, তার মানে দেখো 10 ডিভাইডেড বাই 2, তার মানে এই ক্ষেত্রে পর্যায়কালটা হচ্ছে 5 সেকেন্ড। বুঝতে পারছি পর্যায়কালটা কত, পর্যায়কালটা হচ্ছে আমার 5 সেকেন্ড। ওকে, তাহলে দেখো ছোট্ট একটা ফর্মুলা আমরা দেখে ফেলছি। তাহলে এবার একটু আসো আমরা একটু নেক্সট ডেফিনেশনটা একটু দেখি। দেখো পর্যায়কাল যখন আমি পড়বো তখনই আমাকে কার ডেফিনেশন পড়তে হবে, পাশাপাশি কম্পাঙ্ক। তাহলে এবার একটু খেয়াল করে দেখো কম্পাঙ্ক আমরা কাকে বলতেছি। দেখো তরঙ্গের উপরস্থ কোনো কণা 1 সেকেন্ডে যতগুলি পূর্ণ স্পন্দন সম্পন্ন করবে। ভালো করে একটু খেয়াল করে দেখো কতটুক সময়ে, একক সময়। একক সময় মানে কি, একক সময় মানে হচ্ছে 1 সেকেন্ড। 1 সেকেন্ড সময়ে যতগুলি পূর্ণ কম্পন সম্পন্ন করে তাকে আমরা কি বলি, তাকে আমরা বলি হচ্ছে কম্পাঙ্ক। তাহলে এবার একটু ভালো করে খেয়াল করে দেখো কম্পাঙ্কের এককটা আমরা কি জানি, কম্পাঙ্কের একক আমরা জানি পার সেকেন্ড অথবা হচ্ছে হার্টজ, পার সেকেন্ড বা হার্টজ। তাহলে এবার একটু খেয়াল করে দেখো পার সেকেন্ড বা হার্টজ। তাহলে আমি যদি বলি কোনো একটা কণার কম্পাঙ্ক হচ্ছে 10 হার্টজ, কোন একটা কম্পাঙ্কের আচ্ছা না একটু কমাই দেই কারণ আমরা একটা ছবি আঁকবো। ধরো আমরা বলে দিলাম যে কোন একটা কণার কম্পাঙ্ক হচ্ছে 2 হার্টজ, ঠিক আছে, বলে দিলাম কি 2 হার্টজ। এটার মানে কি, এটার মানে হচ্ছে এই তরঙ্গটা কি করবে, এই তরঙ্গটা 1 সেকেন্ডে 2টা পূর্ণ স্পন্দন সম্পন্ন করবে। সংজ্ঞার সাথে মিলাও, এটা কি করবে, 1 সেকেন্ডে 2টা কম্পন সম্পন্ন করবে। 1 সেকেন্ডে কয়টা, 2টা। তাহলে আমি যদি একটু বলি যে এই ছবিটা তোমরা একটু ফিল আপ করো, এখানে কয়টা পূর্ণ স্পন্দন সম্পন্ন হয়েছে, 2টা পূর্ণ স্পন্দন যেহেতু সম্পন্ন হয়েছে তাহলে আমাকে একটু বলতে পারবা যে এই সময়টা কত হবে। এই যে আমি যে দাগ দিয়ে দিলাম অর্থাৎ একদম লাস্টের এই টাইমটা কত হবে সেটা আমাকে একটু বলো। লাস্টের এই টাইমটা তাহলে কত হবে বলো তো। এই যে এটার জন্য f = 2 হার্টজ, এটার জন্য আমাকে যদি ছবি আঁকতে বলে, আমাকে যদি এই তরঙ্গের ফিগারটা আঁকতে বলে, তাহলে দেখো 1 সেকেন্ডে 2টা পূর্ণ স্পন্দন সম্পন্ন করবে, 2টা পূর্ণ স্পন্দন আঁকলাম। তাহলে বলো তো এই টাইমটা কত হবে। দেখো এই টাইমটা হবে কিন্তু আমার 1 সেকেন্ড, কারণ আমরা সংজ্ঞায় বললাম কি, বললাম যে 2 হার্টজ মানে 1 সেকেন্ডে 2টা পূর্ণ স্পন্দন সম্পন্ন করবে। তার মানে এই টাইমটা কত, এই টাইমটা হচ্ছে আমার 1 সেকেন্ড। এটা কি বুঝতে পারছি সবাই, এটা কি বুঝতে পারছি সবাই। এই যে দেখো অনেকে কিন্তু ভুল দিছো যে 0.5 বলতেছো, কেউ বলতেছো 4। দেখছো এটা কনসেপ্টটা কি ক্লিয়ার হইছে এবার, যে এই টাইমটা কিন্তু 4 সেকেন্ড, 0.5, 2 সেকেন্ড কিছুই হবে না। এই টাইমটা কত হবে, এই টাইমটা কিন্তু 1 সেকেন্ড হবে। তাহলে এবার একটু আসো আমরা এইটা থেকে যদি এই কম্পাঙ্ক বের করার আরেকটা ফর্মুলা আমরা একটু বের করতে চাই, তাহলে এবার একটু খেয়াল করে দেখো যে আমরা আগের মতন ওই এক্সাম্পলটা নেই, ঠিক আছে। আবার ধরো আমরা ডট ডট দিয়ে রাখলাম। তাহলে দেখো এবার আমরা কি বলতে পারি, দেখো এবার আমি যদি উল্টায় বলি যে টি সেকেন্ড সময়ে পূর্ণ স্পন্দন সম্পন্ন করে এন সংখ্যক বা এনটি, যাই বলি না কেন এন সংখ্যক। দেখো তো এই কথাটা বললে ভুল আছে, জাস্ট দেখো আগে যে কথাটা লিখলাম সেটাকে জাস্ট আমরা একটু ঘুরাই লিখছি যে টি সেকেন্ড সময় আমি ধরে নিলাম এই পুরা সময়টা কত, এই পুরা সময়টা হচ্ছে ডট ডট ডট, এই পুরা সময়টা হচ্ছে টি, এবং এই পুরা সেকেন্ড সময়ে কয়টা পূর্ণ স্পন্দন সম্পন্ন করছে, এন সংখ্যক পূর্ণ স্পন্দন সম্পন্ন করছে। আচ্ছা তাহলে এবার একটু খেয়াল করে দেখো তো আমরা বলতে পারি কি টি সেকেন্ড সময়ে পূর্ণ স্পন্দন সম্পন্ন করে কয়টা, সম্পন্ন করে এন সংখ্যক বা এনটি। তাহলে এবার একটু খেয়াল করো 1 সেকেন্ড সময়
1 সেকেন্ড সময়ে, তাহলে দেখো আবার ঐকিক নিয়ম করতেছি আমরা, 1 সেকেন্ড সময়ে পূর্ণ স্পন্দন সম্পন্ন করবে কয়টা, n/t সংখ্যক। তাহলে বলো তো 1 সেকেন্ড বা একক সময়ে যেই কয়েকটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করে সেটাকে আমরা কি বলি, কম্পাঙ্ক। তাহলে কম্পাঙ্ক ইকুয়ালটা আমরা কি লিখতে পারি, n/t কিন্তু আমরা লিখতে পারি। তাহলে এই যে কম্পাঙ্কের ফর্মুলা কি চলে আসলো, f = n/t। ঠিক আছে, f = n/t। ঠিক আছে, f = কি চলে আসছে, n/t। ক্লিয়ার এটা? এটা ক্লিয়ার? তাহলে এবার একটু খেয়াল করে দেখো, তাহলে এইবার একটু খেয়াল করে দেখো, তাহলে এবার একটু খেয়াল করে দেখো, এখান থেকে আমাদের এককটা কি চলে আসতেছে, n এর তো কোনো একক নাই, সো টাইমের একক কি, টাইমের একক সেকেন্ড, তার মানে সেকেন্ডটা নিচে আছে, তার মানে দেখো এটা কি চলে আসে, এটা হচ্ছে পার সেকেন্ড কিন্তু চলে আসে। সেই পার সেকেন্ডকে আমরা আবার কি বলি, পার সেকেন্ডকে আমরা বলি হচ্ছে হার্টজ। তাহলে এইবার সবাই একটু টাইটেল দাও, এইবার সবাই একটু টাইটেল দাও, সেটা হচ্ছে টি ও এফ এর মাঝে সম্পর্ক। দেখো এগুলি আমরা অলরেডি জানি, তারপরে দেখো এগুলি কিন্তু আমরা বের করে দেখতেছি, টি ও এফ এর মাঝে সম্পর্ক। ঠিক আছে, তাহলে দেখো টি ও এফ এর মাঝখানে যদি আমরা সম্পর্কটা দেখতে চাই, তাহলে দেখো টি ইকুয়াল টু আমরা কি দেখছি, টি ইকুয়াল টু আমরা মাত্র দেখলাম t/n, t/n। তাহলে এবার একটু খেয়াল করে দেখো তো, t/n কে আমরা কি লিখতে পারি, t/n কে দেখো তো আমি চাইলে এটা লিখতে পারি না, 1/n/t। তুমি এটাকে উল্টাও, এটা উল্টাইলে কি চলে আসবে, সরি নিচেরটা ছোট হাতের টি, নিচেরটা ছোট হাতের টি, দেখো তুমি এটাকে উল্টাইলে কিন্তু এটা চলে আসবে। এখন একটু খেয়াল করে দেখো তো, n/t ইকুয়াল টু আমরা মাত্র কি লিখে আসলাম, n/t ইকুয়াল টু দেখো আমরা মাত্র লিখে আসছি f। তাহলে এখান থেকেই দেখো আমরা লিখতে পারি 1/f। তার মানে এটাই কি, এটাই হচ্ছে আমার পর্যায়কাল এবং কম্পাঙ্কের মাঝখানে সম্পর্ক। এই যে পর্যায়কাল এবং কম্পাঙ্কের মাঝখানে সম্পর্ক, t ইকুয়াল টু 1/f। এবং একটা আরেকটার কি, একটা আরেকটার ব্যস্তানুপাতিক, একটা আরেকটার কি ব্যস্তানুপাতিক, t ইকুয়াল টু 1/f। ক্লিয়ার এটা? ক্লিয়ার? ওকে, তাহলে এবার একটু আসো, তাহলে এবার একটু আসো আমরা একটু নেক্সট ডেফিনেশনে যাই। ঠিক আছে, এই যে সম্পর্কগুলি যে আমরা দেখতেছি, এই ফর্মুলাগুলি কিন্তু মাথায় রাখো, সামনের দিকে কিন্তু আমরা সবগুলিকে আবার একসাথে গিয়ে কাজে লাগাবো। ঠিক আছে, সামনে কিন্তু আমরা সবগুলিকে একসাথে কাজে লাগাবো। তাহলে এবার একটু আসো আমরা একটু পরেরটাই যাই। দেখো এরপর আমাদের আরেকটা ইম্পর্টেন্ট সংজ্ঞা, যেটা হচ্ছে বিস্তার। সো আমরা বিস্তার মানে জানি, ধরো এটা হচ্ছে আমার একটা তরঙ্গ, এই যে মাঝখানে যে দাগটা দিতেছি, এই দাগটাকে আমরা বলতেছি সাম্যাবস্থা। ঠিক আছে, মাঝখানের এই দাগটাকে আমরা কি বলতেছি, মাঝখানের এই দাগটাকে আমরা বলতেছি সাম্যাবস্থা। সো এই সাম্যাবস্থা থেকে ধর একটা তরঙ্গ যখন আমরা আঁকছি, সো কোন একটা কণা, সো কোন একটা কণা ম্যাক্সিমাম যতটুকু উপরে উঠতেছে, কোন একটা কণা ম্যাক্সিমাম যতটুকু উপরে উঠতেছে বা ম্যাক্সিমাম যতটুকু নিচে নামতেছে, সো এই দৈর্ঘ্যটাকে আমরা কি বলতেছি, এই দৈর্ঘ্যটাকে আমরা বলতেছি বিস্তার। সো এটাকে আমরা চাইলে কি বলতে পারি, এই দিকের এটাকে আমরা বলি বিস্তারকে আমরা প্রকাশ করি এ দিয়ে, মাথায় রাখবা বিস্তারকে আমরা কি দিয়ে প্রকাশ করি, এ দিয়ে। আর এইটাকে আমরা তখন কি বলি, এই যে এটাকে তখন আমরা বলি হচ্ছে মাইনাস এ, এটাকে তখন আমরা কি বলি, এটাকে তখন আমরা বলি মাইনাস এ। তাহলে মাথায় রাখবা বিস্তারের মানটা কিন্তু এরকম প্লাস মাইনাস এ যে কোনোটাই হইতে পারে। ঠিক আছে, প্লাস মাইনাস এ যে কোনো দিকটাই হইতে পারে। সো এই সাম্য অবস্থা থেকে, সো মাথায় রাখতে হবে সাম্য অবস্থা থেকে আমরা হিসাব করতেছি, সাম্য অবস্থা থেকে এইদিকে সর্বোচ্চ অথবা সাম্য অবস্থা থেকে এইদিকে সর্বোচ্চ। সো এটাকে আমরা কি বলতেছি, এটাই হচ্ছে আমাদের বিস্তার। এবং আরো একটা জিনিস মাথায় রাখতে হবে যে বিস্তারের এসআই এককটা কি, বিস্তারের এসআই এককটা হচ্ছে আমাদের মিটার। বিস্তারের এসআই এককটা হচ্ছে আমাদের মিটার। ক্লিয়ার? ওকে, তাহলে এবার একটু আসো আমরা একটু পরেরটাই যাই। আসো আমরা একটু পরের সংজ্ঞাটা একটু দেখে ফেলি। ক্লিয়ার এই পর্যন্ত? ক্লিয়ার এই পর্যন্ত? ওকে, ডান। তাহলে এবার একটু আসো, তাহলে এবার একটু আসো আমরা একটু পরের ডেফিনেশনটা দেখি। দেখো দশা, ফার্স্টে একটু এই ডেফিনেশনটার পাশে খুব ভালো করে একটা স্টার মার্ক দাও। এই ডেফিনেশনটা আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। বুঝতে পারছি, এই ডেফিনেশনটা কি, এই ডেফিনেশনটা আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তাহলে এবার একটু খেয়াল করে দেখো, এই ডেফিনেশনটা আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ আমাদের সামনে অনেক জায়গায় এই কনসেপ্টটা লাগবে, দশা বের করার কনসেপ্ট। আমরা দশা পার্থক্য নিয়ে সামনে অনেক আলোচনা করব। তাহলে আসো আগে আমরা একটু ডেফিনেশনটা পড়ি।
তারপর আমরা আসলে একটু বুঝাই। দেখো বলছে কি, দেখো প্রত্যেকবার আমরা কিন্তু সংজ্ঞাটা শুরু করতেছি কি দিয়ে, প্রত্যেকবার দেখো একটা জিনিস দিয়ে শুরু করতেছি, তরঙ্গের উপর অবস্থিত বা তরঙ্গের উপরিস্থ, ঠিক আছে, যে কোনো একটা তরঙ্গের উপর অবস্থিত বা তরঙ্গের উপরস্থ। সো এইবার একটু খেয়াল করে দেখো তো, আচ্ছা তাহলে এইবার একটু খেয়াল করে দেখো, তরঙ্গের উপরস্থ যে কোনো কম্পনশীল কণার দশা বলতে ওই কণার, ভালো করে একটু খেয়াল করো, যে কোনো মুহূর্তে গতির সম্মুখ অবস্থা বোঝায়, সম্মুখ অবস্থা বোঝায়। প্রথম কথা এখন একটু খেয়াল করে দেখো, সম্মুখ মানে কি? সম্মুখ মানে হচ্ছে ওই কণার সরণ, ওই কণার বেগ, ওই কণার ত্বরণ, এই সব কিছু সম্পর্কে তুমি যেটা জানলে জানবা, সো সেইটাকে আমরা কি বলতেছি? সেটাকে আমরা বলতেছি হচ্ছে দশা। সো ভালো করে আরেকবার একটু শোনো কি বলতেছে। দশা হচ্ছে এমন একটা জিনিস যেইটা তুমি জানলে তরঙ্গের উপরস্থ কোনো কণার, ভালো করে একটু বোঝো, তরঙ্গের উপরস্থ কোনো কণার সকল কিছু তুমি জানতে পারবা, অর্থাৎ সরণ জানতে পারবা, বেগ জানতে পারবা, ত্বরণ জানতে পারবা। তাহলে এবার একটু খেয়াল করে দেখো, সো সেই জিনিসটাকে আমরা কি বলতেছি? সেইটাকে আমরা বলতেছি হচ্ছে দশা। এটা কি বুঝতে পারছি? সেটাকে আমরা বলতেছি হচ্ছে দশা। দেখো পরে আরেকটা সংজ্ঞা দেওয়া আছে বা পরে আরেকটা জিনিস লেখা, সেটা আমাদের প্রয়োজন নেই, জাস্ট এই লাইনটা পড়ো। এইবার আসো এই লাইনটা আমরা একটু বুঝাই। দেখো ধরো আমার কাছে এরকম একটা তরঙ্গ আছে, বারবার দেখো আমরা এই ফিগারটাই আঁকতেছি, আমার কাছে এরকম একটা তরঙ্গ আছে, তাহলে এই তরঙ্গের উপরস্থ যে কোনো একটা কণা আমি নিলাম, ভালো করে বোঝো, এই তরঙ্গের উপরস্থ আমি যে কোনো একটা কণা নিলাম, সেই কণাটার গতিবেগকে আমরা কি বলতেছি? এই কণাটার গতি হচ্ছে আমার সরল সন্ধিত গতি, সিম্পল হারমোনিক মোশন। তাহলে এবার একটু খেয়াল করো, এই কণার সরণের সমীকরণটা আমরা একটু আগে লিখে আসলাম। ধরো এই কণার সরণের সমীকরণটা কি? এ সাইন, আমরা এবার পুরাটা লিখি, ধরো ওমেগা টি প্লাস ডেল্টা। আমরা কোথা থেকে পাইছি? আমরা আগের চ্যাপ্টার থেকে পাইছি। অথবা আমরা ভি ইকুয়াল টু লিখতে পারি এ ওমেগা কস ওমেগা টি প্লাস ডেল্টা। অথবা আমরা ত্বরণ ইকুয়াল টু লিখতে পারি মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। এবার ভালো করে তোমরা একটু তিনটা সমীকরণের দিকে তাকাও, সরণ, বেগ, ত্বরণ। তোমরা আমাকে বলো তো কোন জিনিসটা জানলে এই কণার তুমি সরণ সম্পর্কে জানবা, এই কণার বেগ সম্পর্কে জানবা, এই কণার ত্বরণ সম্পর্কেও জানবা। আব্দুস সামি তোমার কোশ্চেনের আগের ইটা আসবে। সুপর্ণা তরঙ্গের উপরস্থ কণা কি? এই যে দেখো, আমি, তুমি চিত্রের দিকে তাকাও, আমি যেই কণাটা নিই সেই কণাটা কোথায় আছে? তরঙ্গের উপরে আছে, অর্থাৎ এই তরঙ্গটা তো কোনো একটা মাধ্যমের ভেতর দিয়ে যাচ্ছে। সো মাধ্যমে তো আমার অনেক কণা থাকতে পারে, ধরো এই জায়গায় একটা কণা আছে, এখানে কণা আছে। এখন বলো তো এই কণাগুলি কি তরঙ্গের উপরস্থ? না। তো তুমি কি এই কণা নিয়ে আলোচনা করবা? এই কণা নিয়ে তো আলোচনা করবা না। সো দেখো আমরা সংজ্ঞায় বলতেছি কি তরঙ্গের উপরস্থ, এবং তুমি আমার যে কোনো চিত্রের দিকে তাকাও, দেখো তো আমরা কোন কণাটা পিক করতেছি। দেখো এমন একটা কণা নিতেছি, দেখো যেই কণাটা কোথায় আছে, যেই তরঙ্গটা তরঙ্গের উপরে আছে, বুঝতে পারছি? যেই তরঙ্গটা কোথায় আছে? তরঙ্গের উপরে আছে। সো এই কারণে আমরা প্রত্যেকটা সংজ্ঞার উপরে বলতেছি কি তরঙ্গের উপরস্থ, মানে তরঙ্গটা কোথায় থাকবে, সরি কণাটা কোথায় থাকবে? কণাটা তরঙ্গের উপরে থাকবে। তাহলে এবার একটু খেয়াল করো, দেখো তুমি এই তিনটা সমীকরণের দিক তাকায় আমাকে একটু বলো তো কোনটা জানলে তুমি সরণ, বেগ, ত্বরণ তিনটাই জানবা। তাহলে এবার একটু খেয়াল করে দেখো তো, আমি যদি তোমাকে ওমেগা টি প্লাস ডেল্টা, ওমেগা টি প্লাস ডেল্টা, ওমেগা টি প্লাস ডেল্টা এইটা বলে দেই, দেখো তো তুমি এই আন্ডারলাইন করা জিনিসটা যদি আমি বলে দিই, আন্ডারলাইন করা জিনিসটা বলে দিলে তুমি সরণের মান জানবা, তুমি বেগের মান জানবা, তুমি ত্বরণের মানও জানবা। বুঝতে পারছি? তুমি সরণ, বেগ, ত্বরণ তিনটার মানে কিন্তু জানবা। তাহলে এবার বলো তো কোনটাকে আমরা দশা বলবো? এইটার দিকে একটু তাকায় আমাকে বলো তো কোনটাকে তাহলে আমরা দশা বলবো? তাহলে খেয়াল করে দেখো, এই যে এই পার্টটাকে, এই টার্মটাকে তাহলে আমরা কি বলবো? দশা। তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে আমাদের দশা আসলে কোনটা। দশা আসলে হচ্ছে ওমেগা টি প্লাস ডেল্টা, এই যে এই পুরাটাকে আমরা কি বলতেছি? এই পুরাটাকে আমরা বলতেছি হচ্ছে দশা। সো সবাই আমাকে একটু বলো এইটা আমরা বুঝতে পারছি কিনা? সো এই যে ওমেগা টি প্লাস ডেল্টা, এটাকে আমরা কি বলতেছি? এটাকে আমরা বলতেছি দশা। তাহলে দেখো এই জায়গায় আলাদা আলাদা কয়েকটা টার্ম আছে, তাহলে এবার একটু আসো আমরা একটু টার্মগুলিকে বলে দিই। ওমেগাকে আমরা বলি হচ্ছে কৌণিক কম্পাঙ্ক। ওমেগাকে আমরা কি বলি? ওমেগাকে আমরা বলি হচ্ছে কৌণিক কম্পাঙ্ক। বুঝতে পারছো? ওমেগাকে আমরা বলি হচ্ছে কৌণিক কম্পাঙ্ক। আর এই জায়গায় ডেল্টা যেটা আছে, সো ডেল্টাটা হচ্ছে আমাদের আদি দশা। ডেল্টাকে আমরা বলি কি আদি দশা। টি মানে কি জানি আমরা? টি মানে আমরা সবাই জানি, টি মানে এই জায়গায় হচ্ছে আমাদের টাইম। সবাই আমাকে একটু বলো যে এইখান থেকে
আমরা দশা কোনটা এইটা আমরা পরিচয়টা বুঝতে পারছি কিনা। আরো একটা জিনিস একটু ভালো করে শুনে রাখো, আরো একটা জিনিস ভালো করে একটু শুনে রাখো, যে দশার মানটা সবসময় হবে হচ্ছে একটা কোণ। দশার মানটা সবসময় কি হবে? দশার মানটা সবসময় হবে একটা কোণ বা অ্যাঙ্গেল, কোণ বা অ্যাঙ্গেল। কারণ তুমি একটু তাকায় দেখো তো, তুমি এইখানে কার মান বসাও? তুমি একটা কোণের মান বসাও না? ধরো তুমি এইখানে বসাও কথার কথা π/2 বসাও, রেডিয়ানে বসাইলে, তুমি এখানে ডিগ্রিতে বসাইলে, তুমি এখানে ধরো এটা লিখবা কি, এটা লিখবা 90 ডিগ্রি। তাহলে এবার তুমি একটু তাকায় বলো তো, এই যে এই দশাটা তুমি আসলে সবসময় কোন কিসে বসাও? তুমি কিন্তু সবসময় একটা কোণ বা একটা অ্যাঙ্গেল হিসাবে দেখাও। এখন হইতে পারে এটা তুমি রেডিয়ান এককে বসাচ্ছ, অথবা হইতে পারে তুমি এটাকে ডিগ্রি এককে বসাচ্ছ, কোন এককে বসাচ্ছ ডাজেন্ট ম্যাটার, বাট এই যে এই দশাটা কিন্তু অলওয়েজ কি, অলওয়েজ হচ্ছে একটা অ্যাঙ্গেল বা একটা কোণ। সো সবাই আমাকে একটু বলো যে এইটা আমরা বুঝতে পারছি কিনা, যে এটা অলওয়েজ কি, এটা হচ্ছে আমার অলওয়েজ একটা কোণ বা একটা অ্যাঙ্গেল হিসাবে আসবে দশাটা। এটা কি ক্লিয়ার সবাই? না, আব্দুস সামি, এফ কে আমরা কম্পাঙ্ক বলি। এফ, এই যে এফ হচ্ছে আমাদের কম্পাঙ্ক। ওমেগা কি? ওমেগাকে আমরা বলছি কৌণিক কম্পাঙ্ক। এইবার একটু খেয়াল করো, ওমেগার আরেকটা নাম আছে, ওমেগার আরেকটা নাম আছে কৌণিক বেগ। বাট এই অধ্যায়ে আমরা ওমেগাকে কৌণিক বেগ নামে ডাকবো না, আমরা ওমেগাকে কৌণিক কম্পাঙ্ক নামে ডাকবো। কেন ওমেগাকে কৌণিক বেগ নামে ডাকবো না, এটা নেক্সট ক্লাস বা তারপরের ক্লাসে আমরা উত্তর দিব। বাট মাথায় রাখো, ওমেগার দুইটা নাম, একটাকে আমরা বলি হচ্ছে কৌণিক বেগ, যেটা আমরা ডাকছিলাম গতিবিদ্যা যখন আমরা হচ্ছে অ্যাঙ্গুলার মোশন নিয়ে পড়ছিলাম। সো আমরা দুইটা নামে ডাকি, একটা হচ্ছে কৌণিক বেগ আর একটা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক। কিন্তু আমরা কি বললাম, এই অধ্যায়ে ওমেগাকে আমরা কৌণিক বেগ নামে রাখবো না, ওমেগাকে আমরা কৌণিক কম্পাঙ্ক নামে রাখবো। এটা কি ক্লিয়ার? এটা কি ক্লিয়ার? বুঝতে পারছি? আমি উত্তর দিব, আমরা একটা অধ্যায়ে মানে কোন একটা ক্লাসে গিয়ে আমরা উত্তর দিব যে কেন এটাকে আমরা কৌণিক বেগ নামে রাখবো না, কৌণিক কম্পাঙ্ক নামে রাখবো। সবাই আমাকে একটু বলো যে এই পর্যন্ত ক্লিয়ার কিনা। দশাটা বুঝতে পারছি যে ওমেগা টি প্লাস ডেল্টাটা হচ্ছে আমার দশা। সেই দশাটা আমার অলওয়েজ কিসে থাকবে? একটা অ্যাঙ্গেলে থাকবে। সো এটা হইতে পারে রেডিয়ান, অথবা এটা হইতে পারে কি, এটা হইতে পারে ডিগ্রি। বুঝতে পারছো? ওকে, তাহলে এবার একটু খেয়াল করে দেখো, তাহলে এবার একটু খেয়াল করে দেখো তরঙ্গ দৈর্ঘ্য। সো আমরা তরঙ্গ দৈর্ঘ্যের দুই ভাবে ডেফিনেশন দিতে পারি, আসলে দুই ভাবে না, অনেক ভাবে ডেফিনেশন দেওয়া যায়। দেখো, এক নাম্বার আমরা ডেফিনেশন দিচ্ছি, দেখো ভালো করে খেয়াল করো, এই জায়গায় তো লেখা আছে, এটা দরকার হলে একটা স্ক্রিনশট তুলে নাও। আসো আমরা একে একে কয়েকভাবে ডেফিনেশন দিই, কয়েকভাবে আমরা একটু সংজ্ঞা দিই। খেয়াল করে দেখো, ধরো আমি একটা সংজ্ঞা দিতে পারি যে পর্যায়কালের সময়, অর্থাৎ টি সময়ে, পর্যায়কালের সময়ে একটা তরঙ্গ যতটুকু দৈর্ঘ্য অতিক্রম করবে, টি সেকেন্ড সময়ে অর্থাৎ পর্যায়কালের সময় একটা তরঙ্গ যতটুকু দৈর্ঘ্য অতিক্রম করবে সেটাই হচ্ছে তার তরঙ্গ দৈর্ঘ্য। যেমন আমি কিন্তু একটু আগে দেখায় আসছি, এই টি সেকেন্ড সময়ে একটা তরঙ্গ কতটুকু দৈর্ঘ্য অতিক্রম করে, বা একটা তরঙ্গ দেখতে হয় কেমন, একটা তরঙ্গ দেখতে হয় এমন। তাহলে খেয়াল করে দেখো, সে এইখান থেকে এতটুকু দূরত্ব অতিক্রম করছে, তার মানে এই দূরত্বটাকে আমরা কি বলবো, এই দূরত্বটাকে আমরা বলবো তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, তরঙ্গের, হ্যাঁ তরঙ্গের উপরস্থ লিখতে হবে, শুধু দশা না, সবগুলি সংজ্ঞাতেই কিন্তু তরঙ্গের উপরস্থ কণা লিখতে হবে। বুঝতে পারছি? তাহলে এবার একটু খেয়াল করে দেখো। আচ্ছা সঞ্জয় বসু, তুমি খুব ডিস্টার্ব করতেছো, ক্লাস ভালো না লাগলে কইরো না, একবার বলো যে আস্তে পড়ান আর একবার বলো ফাস্ট পড়ান, তোমার কি সমস্যা আমাকে একটু বলো তো। আমি কিন্তু ওই রকম না যে তোমাদের মানে তোমরা যেমনে বলবো আমি ওইভাবে চলবো, ঠিক আছে? আমি ওই রকম না যে স্টুডেন্ট হচ্ছে মিসবিহেভ করবে আমি ওইটাকে খুব ই করে মেইনটেইন করে নিব যে স্টুডেন্টই আমার কাছে সব, ঠিক আছে? আমি কিন্তু এরকম না, ক্লাসে প্রপার ব্যবহার করবা, প্রপার ব্যবহার পাবা। বুঝতে পারছো? আমি পড়াই যাচ্ছি, তুমি একবার বলতেছো ফাস্ট পড়ান, একবার বলতেছো স্লো পড়ান, তুমি একটা বাজে ভাষা ইউজ করছো, আমি কিন্তু ওইটা মানে দেখছি, কিন্তু আমি কিন্তু তাও কিচ্ছু বলি নাই, ঠিক আছে? একদম তুমি হয়ে যাও। তোমার যদি ক্লাস ভালো না লাগে তুমি আমাকে পার্সোনালি তোমার আইডি দাও, আমি পার্সোনালি তোমাকে রিফান্ড করে দিব। বুঝতে পারছো? বাট এগুলি কি ধরনের আচরণ? সো খেয়াল করো, দেখো আমরা একটা সংজ্ঞা কি দিলাম যে টি সেকেন্ড সময়ে একটা তরঙ্গ যতটুকু দৈর্ঘ্য অতিক্রম করবে সেই দৈর্ঘ্যটাকে আমরা বলবো হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এইটা একটা সংজ্ঞা। আরেকটা সংজ্ঞা একটু খেয়াল করে দেখো, আরেকটা সংজ্ঞা দিব আমরা দশা দিয়ে। ভালো করে একটু খেয়াল করো, আরেকটা সংজ্ঞা আমরা দিব হচ্ছে দশা দিয়ে। তাহলে দশা দিয়ে যখন আমাকে সংজ্ঞা দিতে হবে তখন আমাকে একটা টার্ম জানতে হবে, সেটা হচ্ছে সমদশা। আমাকে কি জানতে হবে? সমদশা। আমাকে বুঝতে হবে যে কোন কণাগুলি সমদশায় আছে, এইরকম দুইটা কণা আমাকে খুঁজে বের করতে হবে। কি করতে হবে? সমদশা সম্পন্ন আমাকে দুইটা কণা খুঁজে বের করতে হবে।
তাহলে দেখো আমি ধরো তোমাকে কয়েকটা কণা আইডেন্টিফাই করে দিলাম, যে এই কণাটার নাম আমি দিচ্ছি এ, ধরো এই কণাটার নাম ধরো আমি দিলাম হচ্ছে বি, এই কণাটার নাম আমরা দিচ্ছি হচ্ছে ধরো সি, এই কণার নাম ধরো আমরা দিলাম ডি, এই জায়গায় ধরো আরেকটা কণা আমরা একটু দেই, ধরো আরেকটা কোন কণা দিব, ধরো আমরা আরেকটা কণা দেই হচ্ছে এই কণাটা ধরো হচ্ছে আমার এফ, ঠিক আছে, এই কণাটা ধরো আমার এফ। এইবার দেখো আমি তরঙ্গের উপরস্থ কয়েকটা কণাকে আমি চিন্তা করলাম, এ কণা, বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, আর এটা হচ্ছে এফ, ঠিক আছে, ই বাদ পড়ে গেছে, ধরো আমরা আরেকটা নাম দিই, ধরো এই কণাটার নাম দিই হচ্ছে আমরা ই, ঠিক আছে, ধরো এটা হচ্ছে আমার ই। এখন তোমরা একটু তাকায় আমাকে একটু বলো তো, এই যে আমি অনেকগুলি কণাকে যে চিহ্নিত করলাম, এই কণাগুলির মধ্যে কোন কণাগুলি সমদশায় আছে? কারণ আমাকে আগে কি খুঁজে বের করতে হবে, আমাকে সমদশা সম্পন্ন কণা খুঁজে বের করতে হবে। আমাকে কি খুঁজে বের করতে হবে? আমাকে সমদশা সম্পন্ন কণা খুঁজে বের করতে হবে। তাহলে এই জায়গায় একটু ভালো করে একটু তাকায় দেখো তো, এখানে কোন কণাগুলি সমদশায় আছে, দেখো আমি একটু লিখে দিই, এইখানে এ, এখানে এ, ডি এবং এফ, এই তিনটা কণা কিন্তু সমদশায় আছে। ফার্স্ট একটু খেয়াল করো, দেখো এ, বি, ডি, এফ, এরা সবাই কিন্তু কোথায় আছে? সাম্যাবস্থায় আছে। কিন্তু এই যে দেখো সিয়াম যেমন উত্তর দিয়ে দিছে, বি কেও কিন্তু সাথে বলছে, কিন্তু না, বি কিন্তু সমদশায় নাই। এ, ডি, এফ, এই তিনটা কণা কেবলমাত্র সমদশায় আছে। এটা একটু ভালো করে বোঝো, দেখো কেন, দেখো তো এ কণাটার যাত্রা বা এ কণাটা কোন দিকে যাইতে চাচ্ছে, ভালো করে একটু খেয়াল করে দেখো, এ কণাটা কোন দিকে যাইতে চাচ্ছে, দেখো এ কণা কিন্তু যাইতে চাচ্ছে উপরের দিকে, বি কণা কোন দিকে যাইতে যাচ্ছে, দেখো বি কণা কিন্তু যাইতে যাচ্ছে নিচের দিকে, কারণ ওর একটু পরে যাবে নিচে। এবার দেখো ডি, ডি কোন দিকে যাইতে যাচ্ছে, ডি যাইতে যাচ্ছে উপরে। এফ এর দিকে তাকাও, দেখো এফ কোন দিকে যাইতে চাচ্ছে, উপরে। এইবার আবার চিত্রের দিকে তাকায় দেখো, বি কিন্তু কোন দিকে, ওর ওর ডিরেকশনটা কোন দিকে, ওর ডিরেকশনটা কিন্তু নিচের দিকে। তাহলে খেয়াল করে দেখো, এ, ডি, এফ, এই তিনটা কণা কিন্তু কিসে আছে? কেবলমাত্র এই তিনটা কণা আছে সমদশায়। এটা তো বুঝতে পারছি, এ, ডি, এফ, এই তিনটা কণা আছে হচ্ছে আমার সমদশায়। তাহলে এবার একটু খেয়াল করে দেখো, এই যে সমদশা সম্পন্ন আমি কণা খুঁজে পাইছি, বাট শুধু তাই পাইলে হবে না, আমাকে আরেকটা জিনিস বুঝতে হবে, যে পরপর দুটি সমদশা, পরপর দুটি সমদশা। দেখো এ, ডি, এফ, এরা তিনজনই সমদশায় আছে, কিন্তু এ এবং এফ কিন্তু পরপর না। দেখো এ এবং ডি পরপর, ডি এবং এফ পরপর, কিন্তু এ এবং এফ কিন্তু পরপর না, কারণ মাঝখানে কে আছে? মাঝখানে আছে ডি। তাহলে তুমি যে কোনো সমদশা সম্পন্ন কণা নিবা, বাট এদের কন্ডিশন কি? পরপর। অর্থাৎ পরপর সমদশা সম্পন্ন দুইটি কণার মধ্যবর্তী দূরত্বকে আমরা বলবো তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে দেখো আমি যদি এ এবং ডি নেই, তাহলে এই দূরত্বটাকে আমরা কি বলবো? এই দূরত্বটাকে আমরা বলবো হচ্ছে, এই দূরত্বটা হচ্ছে আমার তরঙ্গ দৈর্ঘ্য। কারোর আবার মন চাইছে না আমি ডি আর এফ নিব, তাহলে আমরা কি বলবো? আমরা বলবো ডি এবং এফ, এদের মধ্যবর্তী যেই দূরত্বটা আছে, এদের মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে আমার তরঙ্গ দৈর্ঘ্য। সবাই কি বুঝতে পারছি? তাহলে আমাকে কি কি করতে হবে? আমাকে পরপর নিতে হবে, হয় এ অথবা ডি, অথবা ডি এবং এফ। এখন অনেকে ভাবতে পারো কি ভাই, সবসময় কি আমার এই সাম্য অবস্থার কণাই নিতে হবে? উত্তর হচ্ছে না। তুমি সমদশা সম্পন্ন যে কোনো দুইটা কণা নাও। ধরো তুমি এই সি এর সাথে সমদশা সম্পন্ন এই কণাটা নিলা, ধরো কথার কথা এই কণাটার নাম আমি দিলাম জি। দেখো এই জি কণাটা এবং সি কণাটাও কিন্তু সমদশায় আছে, তাহলে তুমি যদি এদের মধ্যবর্তী দূরত্বও নাও, তাও এই দূরত্বটাকে আমরা কি বলবো? তাও কিন্তু আমরা এই দূরত্বটাকে বলবো ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে তোমাকে কিন্তু দেখতে হবে যে কোনো সমদশা সম্পন্ন দুইটা কণা, নট নেসেসারিলি তোমাকে কি করতে হবে? সাম্য অবস্থায় নিতে হবে। আমি কিন্তু এখন এই উপরের দুইটা কণা নিচ্ছি, এদের মধ্যবর্তী দুইটা কণাকেও আমরা কি বলতে পারি? এদের মধ্যবর্তী দুইটা কণার দূরত্বকেও আমরা বলতে পারি এটা হচ্ছে আমার তরঙ্গ দৈর্ঘ্য। ক্লিয়ার? তাহলে এবার একটু খেয়াল করো, তাহলে এবার একটু খেয়াল করো, আমরা ওই আগের মতন একটা ফর্মুলা আমরা একটু দাঁড় করাই। দেখো আগের মতন আমরা একটা ফর্মুলা দাঁড় করাই। দেখো আমার কাছে ধরো ওই সেই কণাটাই, মানে সেই তরঙ্গটাই আছে। ধরো এই তরঙ্গটা যেন কয়টা পূর্ণ স্পন্দন সম্পন্ন করতেছে? এন সংখ্যক পূর্ণ স্পন্দন সম্পন্ন করছে। তাহলে দেখো আমি এইটা বলতে পারি কিনা, একটি পূর্ণ স্পন্দন স্পন্দন সম্পন্ন করলে
একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন করলে অতিক্রান্ত দূরত্ব ল্যামডা। এটা নিয়ে কারো কোনো আপত্তি আছে? দেখো, একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করলে কতটুকু দূরত্ব অতিক্রম করে? ল্যামডা। এই যে চিত্রের দিকে তাকাও, একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করলে কতটুকু দূরত্ব অতিক্রম করে? ল্যামডা দূরত্ব অতিক্রম করে। তাহলে আমি যদি বলি n সংখ্যক পূর্ণ স্পন্দন সম্পন্ন করছে, তাই না? n সংখ্যক পূর্ণ স্পন্দন সম্পন্ন করলে অতিক্রান্ত দূরত্ব কত? n ইনটু ল্যামডা। তাহলে এখান থেকে আমরা একটা ফর্মুলা লিখতে পারি, মোট অতিক্রান্ত দূরত্ব s, এই s ইকুয়াল টু হচ্ছে n ল্যামডা। s ইকুয়াল টু কি? s ইকুয়াল টু হচ্ছে আমার n ল্যামডা। ক্লিয়ার? এটা s ইকুয়াল টু n ল্যামডা। ক্লিয়ার? এটা s ইকুয়াল টু কি? s ইকুয়াল টু হচ্ছে আমার n ল্যামডা। ক্লিয়ার? এটা বলো, এইটা ক্লিয়ার কি না যে s ইকুয়াল টু n ল্যামডা? ক্লিয়ার? ওকে। তাম্মি চৌধুরী কোনটা আবার বুঝাই বলবো? কোনটা? এটা জাস্ট ঐকিক নিয়ম করছে। এটা যদি বলতে চাই, এটা ঐকিক নিয়ম করছে যে একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করলে যদি ল্যামডা দূরত্ব অতিক্রম করে, তাহলে n সংখ্যক পূর্ণ স্পন্দন সম্পন্ন করলে কতটুকু দূরত্ব অতিক্রম করবে? n ল্যামডা। জাস্ট ঐকিক নিয়ম। একটাই কত? n সংখ্যকে কত? তাহলে অতিক্রান্ত দূরত্ব s ইকুয়াল টু কত? s ইকুয়াল টু হচ্ছে আমার n ল্যামডা। তাহলে এইবার একটু আসো আমরা এখন তরঙ্গ বেগ কি দেখো। এইবার এখন একটা ইম্পর্টেন্ট ডেফিনেশন শিখবো। দেখো, তরঙ্গ নির্দিষ্ট যে কোনো একটা দিকে যেই দূরত্বতে একটু অতিক্রম করে তাকে আমরা তরঙ্গ বেগ বলি। এইখান থেকে আমরা খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট ক্লিয়ার করব। ভালো করে মাথায় রাখো, তরঙ্গের বেগটা অলওয়েজ একটা সমবেগ। তরঙ্গের বেগটা কেমন হবে? তরঙ্গের বেগটা হবে অলওয়েজ একটা সমবেগ, এবং এই বেগটা মাধ্যমের উপর নির্ভরশীল। এই বেগটা কার উপর নির্ভরশীল? মাধ্যমের উপর নির্ভরশীল। এই দুইটা কথা আগে একটু লিখে রাখো। যে এই বেগটা কার উপর নির্ভরশীল? এই বেগটা মাধ্যমের উপর নির্ভরশীল। আচ্ছা, ওকে। তাহলে এবার একটু খেয়াল করে দেখো আমরা কি বললাম, যে তরঙ্গের বেগ কি? s ইকুয়াল টু সরণ, না s ইকুয়াল টু তুমি সরণ বলতে পারো, বা s ইকুয়াল টু এটার মোট অতিক্রান্ত দূরত্ব বের করতে বলতে পারো। অর্থাৎ s টা আমি যদি চিত্রে দেখাই, s মানে ধরো হচ্ছে এই যে এই তরঙ্গটা মোট যতটুকু দূরত্ব গেছে সেটা হচ্ছে তরঙ্গের অতিক্রান্ত দূরত্ব s। তুমি এখন এটাকে সরণ বলো, মোট অতিক্রান্ত দূরত্ব বলো, যেটা ইচ্ছা বলো। ঠিক আছে, ধরো আমরা এটাকে বলতেছি মোট অতিক্রান্ত দূরত্ব। এবার ক্লিয়ার? মোট অতিক্রান্ত দূরত্ব ধরো আমরা বললাম s ইকুয়াল টু n ল্যামডা, যে জায়গায় n হচ্ছে পূর্ণ স্পন্দন সংখ্যা আর ল্যামডা ইকুয়াল টু কি? ল্যামডা ইকুয়াল টু হচ্ছে আমার তরঙ্গ দৈর্ঘ্য। ক্লিয়ার? এটা কি ক্লিয়ার? ওকে। তাহলে এবার একটু আসুন, এই যে তরঙ্গের বেগ যখন আমরা পড়ব তখন আমরা বললাম কি তরঙ্গের বেগ একটা সমবেগ। এইটা যখন বলছি কারোর কি কোনো কনফিউশন হইছে? একটু আমাকে একটু বলো। আমি যখন বললাম তরঙ্গের বেগ হচ্ছে সমবেগ, দেখো আমরা মানে বেগ একক সময়ে যতটুকু দৈর্ঘ্য অতিক্রম করবে সেইটাকে আমরা জানি বেগ বলে। তাহলে একটা জিনিস আমরা বললাম তরঙ্গের বেগ হচ্ছে সমবেগ। এখন তরঙ্গের বেগ যদি সমবেগ হয়, ত্বরণের মান কি আসা উচিত? ত্বরণের মান 0 আসা উচিত না? রাইট? তরঙ্গের বেগ যদি সমবেগ হয়, আমরা জানি সমবেগের ক্ষেত্রে ত্বরণের মান কত? সমবেগের ক্ষেত্রে ত্বরণের মান হচ্ছে 0। তাহলে সমবেগ হইলে তো ত্বরণের মান 0 আসা উচিত। এখানে কি কারো কনফিউশন হচ্ছে, বা কারোর কি মানে কনফিউশন এইরকম হচ্ছে যে ভাই যদি যদি এ 0 আসা উচিত, বা সমবেগ যদি হয় তাহলে এ তো 0 আসা উচিত। তাহলে আমরা যে বারবার এই যে ত্বরণ বের করছি, আমরা ত্বরণ তো দেখলাম যে a ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কয়ার a সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। আমরা তো দেখতেছি যে এটা দিয়ে তো আমরা ত্বরণের মান বের করতে পারি, ত্বরণের মান তো 0 আসে না। কারোর কি এরকম কনফিউশন হচ্ছে কিনা বলতো? কারোর কি এরকম কনফিউশন হচ্ছে যে আমরা বেগের মান বের করছি এবং আমরা দেখছি বেগের মানটা তো সমবেগ না, বেগের মান কখনো বাড়ে বা কমে? যারা পর্যাবৃত্ত গতি পড়ছো তারা এটা ধরতে পারবা যে আমরা বেগের সর্বোচ্চ মান বের করছি হচ্ছে ওমেগা এ, তারপর আমরা বেগের সর্বনিম্ন মান বের করছি 0। তাহলে আমরা তো দেখে আসছি বেগ তো সমবেগ না, আমরা তো দেখে আসছি বেগটা অসমবেগ। রাইট? আমরা তো দেখে আসছি বেগটা কি অসমবেগ। তাহলে বলো তো কেউ কি এই কনফিউশনে পড়ছো?
দেখো এই কনফিউশনে পড়ছো কিনা যে আমরা দেখে আসছি যে বেগের মানটা অসমবেগ, ত্বরণের মানটা তো একটা মান পাই। এখন দেখো এখানে তোমাকে দুইটা জিনিস খুব ভালোভাবে ক্লিয়ার হইতে হবে। এক নাম্বার কথা, দেখো এক নাম্বার কথা এইখানে, আচ্ছা এই যে কৌণিক ত্বরণ যে বলতেছো এটা তো সরাসরি আমরা এ বের করছি, এটা তো আমরা আলফা বের করি নাই, তাহলে এটা তো কৌণিক মৌণিক কিছু আসবে না, এটা সরাসরি কি, এটা হচ্ছে সরাসরি লিনিয়ার অ্যাক্সেলারেশন। বুঝতে পারছি, এটা তো সরাসরি লিনিয়ার মানে সরল রৈখিক। বুঝতে পারছি, এটা কিন্তু কৌণিক না, কৌণিক হইলে তো আলফা দিয়েই লিখতাম। বুঝতে পারছি, কৌণিক ত্বরণের কনসেপ্টে তো নাই। এইবার তাহলে একটু ভালো করে বোঝো, আমি তোমাদের কিন্তু একটা ভুল জিনিস বুঝাই তোমাদের ভুল ভাবাইছি, ঠিক আছে? আমি তোমাদের ভুল জিনিস দেখায় ভুল ভাবাইছি। এবার একটু দেখো যে কি জিনিস আমি বললাম, ভালো করে একটু খেয়াল করো। এই যে ত্বরণ বেগের যে আমরা সমীকরণ দেখে আসছি, এটা কিন্তু কখনোই তরঙ্গের সমীকরণ আমরা কিন্তু এখনো দেখি নাই। প্রথম কনফিউশন ক্লিয়ার করো, আমরা এতক্ষণ পর্যন্ত বারবার সরণের সমীকরণ লিখছি, আমরা বেগের সমীকরণ লিখছি, আমরা ত্বরণের সমীকরণ লিখছি। এই সমীকরণগুলি তরঙ্গের জন্য না, এই সমীকরণগুলি কার? তরঙ্গের উপরস্থ কণার। প্রথম কনফিউশন ক্লিয়ার করো যে এই সমীকরণগুলি কার? এই সমীকরণগুলি তরঙ্গের উপরস্থ যে কোনো কণার। ভালো করে একটু তার মানে বুঝো, দেখো আমার এই যে তরঙ্গের উপরস্থ যে কোনো একটা কণারও তো সরণ হচ্ছে, তাই না? এই কণাটা একবার এইদিকে যাচ্ছে, এরকম ভাবে ওর সরণ হচ্ছে। তার মানে আমরা যে সরণের বের করছি, কার সরণ বের করছি? আমরা এই উপরস্থ যে কোনো একটা কণার সরণ বের করছি। আমরা যে বেগ বের করছি, কার বেগ বের করছি? আমরা উপরস্থ যে কোনো একটা কণার বেগ বের করছি। আমরা যে ত্বরণ বের করতেছি, এটা আমরা কার ত্বরণ বের করতেছি? আমরা কিন্তু এই তরঙ্গের উপরস্থ যে কোনো একটা কণার ত্বরণ বের করছি। বুঝতে পারছি? আমরা কিন্তু আজকের ক্লাসে এই তরঙ্গের কোনো সমীকরণ বের করি নাই, পাশাপাশি এখন পর্যন্ত আমরা এই তরঙ্গের বেগ বের করারও কিন্তু কোনো সমীকরণ আমরা বের করি নাই। তাহলে দেখো তরঙ্গের বেগ কোনটা, দেখো এই তরঙ্গটাও সামনের দিকে এইরকম ভাবে সামনের দিকে গতিশীল হচ্ছে না? তাহলে এটা কত বেগে সামনের দিকে গতিশীল হচ্ছে? এই যে এই বরাবর যে সামনে আগাচ্ছে, এই বরাবর যে সামনে হচ্ছে, এইটা হচ্ছে সেই তরঙ্গের বেগ। আর আমরা যে এতক্ষণ যে বেগটা বের করছি, এটা হচ্ছে এই যে এই উপরস্থ কণা, এটা কত বেগে উপরে উঠতেছে বা নামতেছে, সেই বেগটা হচ্ছে ভি। এবং এই বেগটা কিন্তু অসমবেগ, কারণ আমরা দেখছি বেগের মান কখনো জিরো, বেগের মান কখনো ম্যাক্সিমাম, এটা চেঞ্জ হচ্ছে। কিন্তু এখন আমরা যে বলতেছি তরঙ্গের বেগ, এটা কিন্তু এই ভি, যে তরঙ্গটা কত বেগে সামনের দিকে আগাচ্ছে। সবাইকে এই কনফিউশনটা কি ক্লিয়ার থাকবে? এইটা কিন্তু খুব ভালোভাবে মাথায় রাখতে হবে যে কোশ্চেনটা দেখো যে কার বেগ বের করতে বলছে বা কার সরণ বের করতে বলছে, সেই অনুযায়ী কিন্তু তোমাকে ফর্মুলা পিক করতে হবে। তোমাকে যদি বলে তরঙ্গের উপরস্থ একটা কণার, তাহলে আমরা এগুলি নিব। আমাকে যদি বলে তরঙ্গটার সমীকরণ বের করো বা তরঙ্গটার বেগ বের করো, তখন কিন্তু আমরা আস্তে আস্তে বের করা দেখব। এটা কি ক্লিয়ার? এই কনফিউশনটা কি আর থাকবে? বলো, এটা কি বুঝতে পারছি? তাহলে আমরা এখন বেগ বের করতেছি কার? আমরা কিন্তু এখন বেগ বের করতেছি এই তরঙ্গটার। আমার কিন্তু নতুন করে এই কণার বেগ বের করার সমীকরণ বের করতে হবে না, কারণ আমি যখন একবার বলে দিচ্ছি এই কণাটা সরল ছন্দিত গতি, তাহলে এটার সমীকরণ তো আমরা চ্যাপ্টারে এইটাই বের করে আসছি, তাহলে এইটারটা কিন্তু আমরা বের করব না। আমরা বের করব কোনটা? এই যে তরঙ্গটা আছে এইটার বেগ বের করার সমীকরণটা আমরা বের করব। সবাইকে এটা বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এবার একটু আসো আমরা সেই বেগটা বের করি, দেখি এইটার ফর্মুলাটা কি আসে। দেখো এই বেগটা আমরা বের করতে চাচ্ছি যে তরঙ্গটা কত বেগে সামনের দিকে আগাচ্ছে। তাহলে আমরা সেই পুরাতন তরঙ্গটা নেই, ধরো আমরা সেই পুরাতন তরঙ্গটা নেই যেটা ভাই কি করছে, যেটা দেখো এইভাবে সামনের দিকে আগাচ্ছে, তাহলে অবশ্যই এটার একটা বেগ আছে, সেই বেগটাকে আমি ধরে নিলাম ভি। আমি এই বেগটাকে ভি ধরে নিচ্ছি। তাহলে এই তরঙ্গটা যেন কয়টা পূর্ণ স্পন্দন সম্পন্ন করছে? এন সংখ্যক পূর্ণ স্পন্দন সম্পন্ন করছে। তাহলে আমরা তো বেগের সংজ্ঞা জানি কি, ভি ইকুয়াল টু এস বাই টি। কেন আমরা এই সংজ্ঞা নিলাম? কারণ আমরা তো ফর্মুলাতেই বলে দিলাম যে এটা হচ্ছে সমবেগ, রাইট? এটা তো আমরা সমবেগ, তাহলে আমার বেগ বের করার ফর্মুলা কি? সরণ বাই সময়। তাহলে এইবার একটু খেয়াল করে দেখো তো, এস ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? মাত্র লিখে আসছে এন সংখ্যক পূর্ণ স্পন্দন সম্পন্ন করলে সরণের মান এন ল্যামডা। এন সংখ্যক পূর্ণ স্পন্দন সম্পন্ন করলে সরণের মান হচ্ছে এন ল্যামডা। এবং দেখো আমরা ক্লাসের শুরুর দিকে একটা ফর্মুলা দেখছি টি ইকুয়াল টু টি বাই এন, সুতরাং ছোট হাতে টি ইকুয়াল টু লেখা যায় কি? এনটি। ছোট হাতে টি ইকুয়াল টু লেখা যায় এনটি। তাহলে দেখো তো আমরা বসাই দিলাম এনটি।
তাহলে দেখো এন এন কাটা, তাহলে ভি ইকুয়াল টু কি আসলো, ভি ইকুয়াল টু আসলো ল্যামডা বাই টি। এই যে দেখো আমরা ভি বেগ বের করার একটা সমীকরণ পেয়ে গেছি, ল্যামডা বাই টি। এইবার তাহলে একটু খেয়াল করে দেখো তো 1 বাই টি, টিটা নিচে আসছে না, টিটা নিচে থাকা মানে কি, টিটা নিচে থাকা মানে 1 বাই টি। তাহলে দেখো 1 বাই টি ইকুয়াল টু আবার কি লেখা যায়, 1 বাই টি ইকুয়াল টু আবার লেখা যায় এফ। তাহলে দেখো আমরা এই 1 বাই টি এর জায়গায় যদি এফ বসাই দেই, দেখো ভি ইকুয়াল টু এই যে এফ ল্যামডা পেয়ে গেছি। বুঝতে পারছো? এই যে দেখো আমরা ভি ইকুয়াল টু কি পাইছি, আমরা ভি ইকুয়াল টু কিন্তু এফ ল্যামডা পেয়ে গেছি। তাহলে এই যে খেয়াল করে দেখো আমরা দুইটা ফর্মুলা আমরা পেয়ে গেলাম, যে ভি ইকুয়াল টু ল্যামডা বাই টি অথবা ভি ইকুয়াল টু এফ ল্যামডা। ঠিক আছে, তাম্মি চৌধুরী কোনটা বোঝো নাই? ঠিক আছে, এটা তো আমরা সরণের সমীকরণে জাস্ট মান বসাই দিচ্ছি, যে সরণ ইকুয়াল টু এস বাই টি, এস এর মান বসাইছি এন ল্যামডা, টি এর মান বসাইছি এন টি, এগুলি তো আমরা ক্লাস শুরুতে দেখে আসছি। ওকে, তাহলে এই জায়গা থেকে দেখো তো একটা মজার জিনিস, তরঙ্গ দৈর্ঘ্যের একক কি? আমরা বলে আসছি তরঙ্গ দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার। পর্যায়কালের একক কি? আমরা বলে আসছি পর্যায়কালের একক হচ্ছে সেকেন্ড। দেখো তো বেগের একক সেই যে মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ডই কিন্তু আছে। বেগের এককটা একক কি কখনো চেঞ্জ হবে? এগুলি তো কখনো চেঞ্জ হবে না। সো দেখো মিটার পার সেকেন্ড। সো আমাকে বলো যে এইগুলি কি আমরা বুঝতে পারছি কিনা। তাহলে এই যে দুইটা সমীকরণ দেখলাম, এগুলি আসলে কার বেগ বের করার সমীকরণ? এগুলি কিন্তু আমার তরঙ্গের বেগ বের করার সমীকরণ। বুঝতে পারছি? এগুলি কি? এগুলি হচ্ছে আমার তরঙ্গের বেগ বের করার সমীকরণ। ক্লিয়ার? ওকে, যদি ক্লিয়ার হয় তাহলে এবার একটু আসো আমরা এই ফর্মুলা দিয়ে কিছু ম্যাথ করব। বাট এই ম্যাথ করার আগে আমাকে দুইটা কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, দুইটা কনসেপ্ট খুব ভালোভাবে ক্লিয়ার রাখতে হবে। দেখো আমরা দুইটা কেস দেখব, এক নাম্বার কেস হচ্ছে একই মাধ্যম আর একই মাধ্যম বাট কিন্তু ভিন্ন উৎস, একই মাধ্যম কিন্তু ভিন্ন উৎস। আর 2 নাম্বার আমরা কেস যেটা দেখব সেই কেসটা হচ্ছে আমাদের কেস 2। 2 নাম্বার কেসে আমরা দেখব হচ্ছে একই উৎস কিন্তু ভিন্ন মাধ্যম, একই উৎস কিন্তু ভিন্ন মাধ্যম। তাহলে এবার একটু জাস্ট এই আইডিয়াটা একটু মাথায় রাখো, যে ধরো এটা একটা সুরশলাকা আর এটা হচ্ছে আরেকটা সুরশলাকা। আর এটার ক্ষেত্রে একটু খেয়াল করো, যে ধরো এটার ক্ষেত্রে একটু খেয়াল করো, দুইটার ক্ষেত্রে আমার একই, ধরো একই উৎস। ওকে, তাহলে এবার একটু খেয়াল করো, দেখো এই দুইটা কেস পাশাপাশি একটু তাকাও। ম্যাথ করতে গেলে আমাদের এই জিনিসটা অনেক কাজে লাগবে। এগুলো অনেক সময় এসএসসি তে থাকতো, এসএসসি তে এই টাইপের ম্যাথ করছো, অনেকে বুঝে করছো, অনেকে না বুঝে করছো, বা অনেকে করোই নেই। এবার তাহলে একটু খেয়াল করে দেখো, আমাদের ফার্স্টের কেসটা আগে একটু বোঝো। ফার্স্টের কেসে আমরা কি বলতেছি, একই মাধ্যম। দেখো এই দুইটা উৎস একই মাধ্যমে আছে, কিন্তু উৎস দুইটা আলাদা। এটা একটা উৎস, এটা হচ্ছে একটা উৎস। উৎস হিসাবে আমরা সুরশলাকা আঁকছি। যারা সুরশলাকা চেনো তারা তো চেনো, যারা চেনো না তারা আস্তে আস্তে চিনে যাবা। ঠিক আছে, আমরা সুরশলাকা নিয়ে আমাদের এই অধ্যায়ে অনেক পড়ালেখা আছে, সো আপাতত জাস্ট জেনে রাখো এটাকে আমরা কি বলতেছি, এটাকে আমরা বলতেছি সুরশলাকা। সুরশলাকা এমন একটা যন্ত্র যেটা দিয়ে আমরা কি করি, যেটা দিয়ে আমরা নির্দিষ্ট কম্পাঙ্কের শব্দ তৈরি করি। সুরশলাকা কি? সুরশলাকা দিয়ে আমরা নির্দিষ্ট কম্পাঙ্কের শব্দ তৈরি করি। জাস্ট এটা জেনে রাখো যে একটা সুরশলাকা একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির বা একটা নির্দিষ্ট কম্পাঙ্কের শব্দ তৈরি করতে পারবে। তাহলে দেখো আমি ধরে নিলাম যে প্রথমটা আচ্ছা দ্বিতীয়টা এই কালার নিচ্ছি, তো এটা আগে আমরা একটু লিখে ফেলি। ধরো এই প্রথমটা F1 কম্পাঙ্কের শব্দ তৈরি করে, আর দ্বিতীয়টা কি করে, দ্বিতীয়টা হচ্ছে F2 কম্পাঙ্কের শব্দ তৈরি করে। F1 আর F2 যেহেতু দুইটা একই মাধ্যমে আছে,
তাহলে দেখো প্রথম তরঙ্গ, এই যে দেখো প্রথম যে তরঙ্গ আছে এই তরঙ্গটার বেগটাও ভি, একইভাবে দ্বিতীয় যেই তরঙ্গটা আছে সেই দ্বিতীয় তরঙ্গটার বেগটাও কিন্তু, আচ্ছা এটা একটু ভিন্নভাবে আঁকি যেহেতু এটা আলাদা কম্পাঙ্ক, বুঝা গেছে? দেখো দুইটার কম্পাঙ্ক আলাদা কিন্তু দুইটা যেহেতু একই মাধ্যমে আছে এই কারণে দুইটার বেগ কি, দুইটার বেগই হচ্ছে সেম। বাট দুইটার আবার তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু কি হবে, তরঙ্গ দৈর্ঘ্য আলাদা হবে। ধরে নিলাম ল্যামডা 1 আর এটার তরঙ্গ দৈর্ঘ্য হবে ল্যামডা 2। এবার আসো সেকেন্ড কেস, দেখো দুইটা যেহেতু একই উৎস, দুইটা যেহেতু একই উৎস তাহলে দুইজনের কম্পাঙ্ক সেম, দুইজনের কম্পাঙ্ক সেম। বাট দুইটা যেহেতু দুইটা মাধ্যমে আছে সো আমি ধরে নিলাম এক মাধ্যমে বেগ হচ্ছে v1, আরেক মাধ্যমে বেগ হচ্ছে আমার v2। তাহলে এবার একটু খেয়াল করে দেখো তো, আমরা এই বাম পাশে এটার জন্য আমরা কি লিখতে পারবো, দেখো এটার জন্য আমরা লিখতে পারবো v ইকুয়াল টু f1 ল্যামডা 1, আর এটার জন্য আমরা লিখতে পারবো v ইকুয়াল টু f2 ল্যামডা 2। তাহলে দেখো তো এটাকে আমরা যদি নাম দেই 1 আর এটাকে যদি আমরা নাম দেই 2, তাহলে 1 এবং 2 থেকে আমরা লিখতে পারবো f1 ল্যামডা 1 ইকুয়াল টু f2 ল্যামডা 2। বলো এটা বোঝা যায় কিনা, এটা বোঝা যায় কিনা? দেখো এটা মনে রাখার প্রয়োজন নাই, জাস্ট দেখো এইভাবে আমরা লিখতে পারবো, এটা আমরা লিখতে পারবো যে v ইকুয়াল টু f1 ল্যামডা 1, এটাকে এক নাম্বার সমীকরণ দিচ্ছি v ইকুয়াল টু f ল্যামডা থেকে সূত্র থেকে, আর এটাকে লিখছে কি v ইকুয়াল টু f2 ল্যামডা 2। তাহলে দুইটাই যেহেতু v তাহলে এই দুইটাকে আমরা সমান লিখতে পারি, দুইটা ইকুয়াল টুই তো v, তাহলে f1 ল্যামডা 1 ইকুয়াল টু f2 ল্যামডা 2। এই যে 1 আর 2 থেকে এটা লিখতে পারি। এটা কোন কেসে? এটা কেস 1 এ। এবার কেস 2 তে তাকাও, তাহলে বলো কেস 2 থেকে আমরা লিখতে পারবো কি v1 ইকুয়াল টু, দেখো কেস 2 থেকে আমরা লিখতে পারবো, দেখো v1 ইকুয়াল টু f ল্যামডা 1 আর v2 ইকুয়াল টু আমরা লিখতে পারবো f ল্যামডা 2। আগের মতন ধরো এটার নাম দিলাম 1 নাম্বার ইকুয়েশন, এটার নাম দিলাম 2 নাম্বার ইকুয়েশন। এখন যদি আমি 1 নাম্বার আর 2 নাম্বার ইকুয়েশনকে ভাগ দেই তাহলে দেখো আমরা লিখতে পারবো v1 বাই v2 ইকুয়াল টু ল্যামডা 1 বাই ল্যামডা 2। তাহলে এবার একটু খেয়াল করো, এটাকে একটু বক্স করে রাখো। তাহলে এবার দেখো আগের মতন v ইকুয়াল টু f ল্যামডা, তাহলে আমরা v1 ইকুয়াল টু কি লিখছি f ল্যামডা 1 আর v2 ইকুয়াল টু কি লিখছি f ল্যামডা 2। তাহলে এবার একটু খেয়াল করো v1 বাই v2 জাস্ট একটা দিয়ে আরেকটা ভাগ দিছি, তাহলে বাম পাশে কি থাকলো v1 বাই v2 f কাটা আর ডান পাশে থাকলো ল্যামডা 1 আর ল্যামডা 2। তাহলে আমাকে মাথায় রাখতে হবে আমার যদি কেস 1 হয় তাহলে আমরা এই সম্পর্কটা ইউজ করতে পারবো, আর আমার যদি কেস 2 হয় তাহলে আমরা এই সম্পর্ক দুইটি ইউজ করতে পারবো। এই দুইটা সম্পর্ক কি বুঝতে পারছি? একটা হচ্ছে f1 ল্যামডা 1 ইকুয়াল টু f2 ল্যামডা 2 আর একটা হচ্ছে v1 বাই v2 ইকুয়াল টু ল্যামডা 1 বাই ল্যামডা 2। ক্লিয়ার? এই সম্পর্কগুলি দেখবে এমসিকিউ তে অনেক কাজে লাগে। এই তিনটা মান দেয়া থাকলে তুমি ইজিলি চতুর্থ মানটা বের করতে পারবা। একইভাবে এখানেও তিনটা মান দেয়া থাকলে ইজিলি তুমি কি করতে পারবা? চতুর্থ মানটা বের করতে পারবা। ক্লিয়ার এটা? তাহলে এবার একটু আসো এই কনসেপ্টের আমরা ছোট্ট একটা ম্যাথ একটু দেখে ফেলি, ঠিক আছে? এইগুলি আমরা দেখে ফেলছি, এইগুলি আমরা দেখে ফেলছি, এই যে এইগুলি আমরা দেখলাম মাত্র, ঠিক আছে? এইগুলি আমরা কিন্তু মাত্র দেখলাম, ঠিক আছে? এইগুলি আমি তোমাদের এনে এনে দেখাইলাম। তাহলে এবার একটু আসো ছোট্ট একটা প্রবলেম আমরা একটু করি। দেখো বলছে কি পি ও কিউ দুইটা মাধ্যম আছে, দেখো মাধ্যম আলাদা, তাহলে এটা কোন কেস বলো তো? দুইটা মাধ্যম, দুইটা মাধ্যম মানে কি? দুইটা মাধ্যম মানে আমি শুরুতেই লিখে দিলাম, দেখো এটা কিন্তু কেস 2 এর ম্যাথ, যেহেতু দুইটা মাধ্যম বলে দিছে, দুইটা মাধ্যম বলছে মাধ্যমের বেগ যথাক্রমে এত এবং এত। তাহলে আসো আমরা একটু লিখে ফেলি যে কি কি মান দেওয়া আছে। পি মাধ্যমের বেগ দেওয়া আছে ভিপি, এটা ইকুয়াল টু দেওয়া আছে 300 মিটার পার সেকেন্ড, আর ভি কিউ এটা ইকুয়াল টু কোশ্চেনে দেওয়া আছে 350 মিটার পার সেকেন্ড। এই দুইটা মান দেখো দেওয়া আছে। বলছে মাধ্যম দুটিতে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য, দ্যাট ইজ ইম্পর্টেন্ট, তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য কত দেওয়া আছে? তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য ডেল ল্যামডা ইকুয়াল টু দেওয়া আছে 0.1। এখন এইখানে আগে বুঝতে হয়, এইখানে আগে যেটা বুঝতে হয় এই পার্থক্য কি ল্যামডা পি মাইনাস ল্যামডা কিউ ইকুয়াল টু দেওয়া 0.1 নাকি ল্যামডা কিউ মাইনাস ল্যামডা পি ইকুয়াল টু দেওয়া 0.1? এইটা আগে বুঝতে হয় সব ম্যাথে, এই টপিকের সব ম্যাথে আগে বুঝতে হয় কোনটা দেওয়া, ল্যামডা পি মাইনাস ল্যামডা কিউ নাকি ল্যামডা কিউ মাইনাস ল্যামডা পি। দেখো ইজিলি এইভাবে বুঝবা। দেখো আমরা জানি v ইকুয়াল টু কি, আমরা জানি v ইকুয়াল টু f ল্যামডা, রাইট? v ইকুয়াল টু f ল্যামডা। এখন বলে দিছে কি মাধ্যম আলাদা বাট উৎস সেম। উৎস যদি সেম হয় তাহলে দেখো f কি, f হচ্ছে ফিক্সড, মানে f হচ্ছে কনস্ট্যান্ট। f যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমরা বলতে পারি কি v ইজ প্রপোর্শনাল টু ল্যামডা,
এগুলো আমাদের বেসিক কনসেপ্ট, ভি ইজ প্রপোর্শনাল টু ল্যামডা। তাহলে দেখো যার বেগ বেশি তার ল্যামডাও কি, তার ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্যও হবে বেশি। তাহলে বেগ বেশি কার? বেগ হচ্ছে কিউ এর বেশি, পি এর কম। তাহলে আমাদের কারেক্ট কোনটা? আমাদের কারেক্ট কিন্তু নিচেরটা, ল্যামডা কিউ মাইনাস ল্যামডা পি। এই যে এখান থেকে দেখে আসছি, এখান থেকে আমরা দেখে আসছি 0.1। বলছে কিউ মাধ্যমে কত দূর যাবে, তাহলে আমরা সেটা একটু পরে বের করি। তাহলে আগে তো আমার তরঙ্গ দৈর্ঘ্য জানা লাগবে। তাহলে এবার একটু খেয়াল করো, তাহলে দেখো ল্যামডা ইকুয়াল টু কি লেখা যায়? দেখো ল্যামডা ইকুয়াল টু আমরা লিখতে পারবো, এই যে এখান থেকে দেখো লিখতেছি, ল্যামডা ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো? ভি বাই এফ। তাহলে দেখো তো ল্যামডা কিউ ইকুয়াল টু লেখা যাবে ভি কিউ বাই এফ মাইনাস ভিপি বাই এফ ইকুয়াল টু 0.1। তাহলে আমি যদি এফ কে কমন নেই, এফ না তো 1 বাই এফ, দেখো আমি 1 বাই এফ কে কমন নিলাম, 1 বাই এফ ইকুয়াল টু ভি কিউ মাইনাস ভিপি ইকুয়াল টু 0.1। তাহলে এবার ভিপি আর ভি কিউ এর মান বসাও। তাহলে 1 বাই এফ এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি 1 বাই এফ ইন্টু ভি কিউ কত? ভি কিউ হচ্ছে 350 মাইনাস 300 ইকুয়াল টু 0.1। তাহলে এইটাকে ক্যালকুলেশন করে দেখো, এইটা বিয়োগ করলে আসবে 50 ডিভাইডেড বাই এফ ইকুয়াল টু 0.1। সুতরাং এফ ইকুয়াল টু কত? এফ ইকুয়াল টু হচ্ছে 50 ডিভাইডেড বাই 0.1, তার মানে এটা চলে আসবে 500 হার্টজ। 500 হার্টজ। তার মানে আমরা কার মান বের করে ফেললাম? আমরা কম্পাঙ্কের মানটা বের করে ফেলছি, রাইট? আমরা কার মান বের করছি? আমরা কম্পাঙ্কের মান বের করছি। এখন দেখো তোমাকে বলছে কি, এখন তোমাকে বলছে হলে সুরশলাকা, এটা তো আগে বুঝতে পারছি আমরা। দেখো আমি কিন্তু পুরো ক্যালকুলেশন দেখাই দিচ্ছি, আমরা জাস্ট পুরাটা ক্যালকুলেশন করে আমরা কার মান বের করলাম? আমরা কম্পাঙ্কের মান বের করছি। এখন তোমাকে বলছে সুরশলাকা 50টি কম্পনে, তার মানে দেখো কি বলা আছে, কয়টা কম্পন দিছে? 50। মানে কার ভ্যালু, মানে এন এর ভ্যালু দেওয়া আছে। 50টা কম্পন দিলে কিউ মাধ্যমে কত দূরে যাবে, মানে তোমাকে বের করতে বলছে কি সরণের মানটা কত হবে, সরণের মানটা কত হবে। তাহলে আসো আমরা একটু বের করি। আমরা সরণ ইকুয়াল টু দেখে আসছি এন ল্যামডা, সরণ ইকুয়াল টু এন ল্যামডা আমরা দেখে আসছি। তাহলে কোন মাধ্যমে সরণ বের করতে বলছে? কিউ মাধ্যমে। সো আমরা কিউ লিখলাম, এই যে কিউ। তাহলে আগে আমাকে কি বের করে নিতে হবে? ল্যামডা কিউ বের করতে হবে। তাহলে দেখো আমরা জানি ভি ইকুয়াল টু এফ ল্যামডা, এফ কিউ না লিখি যেহেতু দুইটার এফ সেম, ল্যামডা কিউ। তাহলে ল্যামডা কিউ ইকুয়াল টু কি? ভি কিউ বাই এফ। তাহলে দেখো ভি কিউ প্রশ্নে কত দেয়া ছিল? দেখো ভি কিউ প্রশ্নে 350 দেওয়া। তাহলে এই যে দেখো আমরা মান বসাই, 350 ডিভাইডেড বাই এফ কত? এফ হচ্ছে 500। তাহলে এটাকে যদি আমরা একটু ক্যালকুলেটরে দিই, দেখি কত আসে। 350 ডিভাইডেড বাই 500, তার মানে এটা চলে আসে হচ্ছে 7/10। তাহলে এই 7/10 এর মানটা আমরা যদি বসাই, 50টা বলা আছে ইনটু 7/10, তাহলে এস কিউ আসে আমাদের 35 মিটার, which is our answer। সবাই একটু বলো যে আমরা এই ম্যাথটা আমরা বুঝতে পারছি কিনা। ঠিক আছে, এটা কিন্তু আমাদের এসএসসি তে এই টাইপের ম্যাথ আমরা করছি। এটা জাস্ট এইটা দেখানোর জন্য যে এই টাইপের ম্যাথ কিন্তু এখনো আমাদের আসে, এই টাইপের ম্যাথও কিন্তু আমাদের করতে হবে। সো আমি জাস্ট একটু রিক্যাপ বলে দিই, আমাদের এই জিনিসটা প্রশ্ন মতে দেওয়া ছিল, প্রশ্নে দেওয়া ছিল। সো এখান থেকে আমরা ক্যালকুলেশন করে কম্পাঙ্ক বের করছি। সেই কম্পাঙ্ক দিয়ে আমরা তরঙ্গ দৈর্ঘ্যটা বের করছি। তুমি এখন ওই যে কোনো মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য বের করতে পারবা, যেহেতু তুমি কম্পাঙ্ক জানো, বেগ জানো। সো কম্পাঙ্কটা বের করে আমরা কি করছি, এখানে বসাই দিচ্ছি। এবার একটু আসো, ঠিক আছে, এটা আমরা করছি। ছোট্ট দেখো আরেকটা ম্যাথ একটু খেয়াল করে দেখি, এই ম্যাথটা করি আমরা ছুটি দিয়ে দিব। ছোট্ট আরেকটা ম্যাথ করে আমরা ছুটি দিয়ে দিব। দেখো বলছে কি, বলছে দুটি সুরশলাকার কম্পনের পার্থক্য দেওয়া আছে 118 হার্টজ। মানে দেখো বলে দেয়া আছে ডেল এফ, কম্পনের পার্থক্য দেয়া আছে 118 হার্টজ। বলছে বাতাসে শলাকাটি, বাতাসে তার মানে এই জায়গায় মাধ্যম একটা, তার মানে এটা আসলে কোন কেস, এটা একটু মাথায় রেখে, এটা হচ্ছে কেস 1। একটা মাধ্যম বাট দুইটা উৎস, একটা মাধ্যম বাট দুইটা উৎস। বলছে উৎপন্ন করে তাদের একটির দুটি তরঙ্গ অপরটির তিনটি তরঙ্গের সমান, শলাকাদ্বয়ের কম্পাঙ্ক নির্ণয় করো। আমি ধরে নিলাম কম্পাঙ্ক হচ্ছে f1 ও কম্পাঙ্ক হচ্ছে f2। আমাকে f1 আর f2 এর মানটা বের করতে হবে, f1 আর f2 এর মান আমাকে বের করতে হবে। প্রশ্নে তোমাকে একটা ইনফরমেশন বলে দিছে, বলছে বাতাসে শলাকা দুটি যে তরঙ্গ
যে তরঙ্গ উৎপন্ন করে তাদের একটির দুটি তরঙ্গ, ভালো করে বোঝো, তাদের একটার দুইটা তরঙ্গ, দেখো একটার দুইটা তরঙ্গ অপরটির তিনটার তরঙ্গের সমান। তার মানে বোঝো এটা কিন্তু বোঝাটা ইম্পর্টেন্ট। ভালো করে এবার একটু কোশ্চেনে তাকাও, দেখো কি বলছে, একটার দুইটা তরঙ্গ অপরটার তিনটা তরঙ্গের সমান, এইটা হচ্ছে কোশ্চেনে বলা। বুঝতে পারছি? দেখো আমি কিন্তু চিত্র যখন আঁকলাম তখন কিন্তু ইজিলি বোঝা উচিত যে এই রিলেশনটা তোমাকে কোশ্চেনে বলা, এই রিলেশনটা কোশ্চেনে বলা। আমি ধরে নিলাম এটা হচ্ছে প্রথম আর এটা হচ্ছে দ্বিতীয়। তাইলে বলো তো আমরা কি এই জিনিসটা লিখতে পারবো যে 2λ1 ইকুয়াল টু 3λ2? দেখো তো এটা লেখা যায় কিনা, এইটা বোঝাই কিন্তু আমার জন্য জরুরি। দেখো 2λ1 ইকুয়াল টু 3λ2 আমরা লিখতে পারবো কিনা, কারণ দেখো এইটার দুইটা সমান, এইটার কয়টা, এটার হচ্ছে তিনটা। তাহলে দেখো 2λ1 ইকুয়াল টু 3λ2 কিন্তু আমরা লিখতে পারবো। প্রথম জিনিস বুঝতে পারছি, এটা কি বুঝতে পারছি যে এটা প্রশ্নে দেওয়া আছে, এই যে এই লাইনটা পড়ছি, একটির দুটি তরঙ্গ অপরটির তিনটি তরঙ্গের সমান, একটির দুটি তরঙ্গ অপরটার তিনটা তরঙ্গের সমান। তাহলে এখন তোমরা আমাকে একটু বলো তো λ1 আর λ2 এর মধ্যে কে বড় আর কে ছোট? দেখো তো λ1 ইজ গ্রেটার দেন λ2 না? চিত্রে তাকাও, দেখো λ1 টা বড়, λ2 টা ছোট, চিত্রেই দেখা যাচ্ছে λ1 ইজ গ্রেটার দেন λ2, এটাও আমরা বুঝলাম। তাহলে এটা বুঝে আমার লাভ হইলো কি? দেখো এটা বুঝে আমার লাভ হইছে কি, কারণ আমাকে তো আগে বুঝতে হবে যে f1 মাইনাস f2 ইকুয়াল টু 118 দেওয়া নাকি f2 মাইনাস f1 ইকুয়াল টু 118 দেওয়া, এইটা আগে বুঝতে হবে না? এইটা তো আগে বুঝতে হবে। তাহলে দেখো আমার তো সম্পর্ক v ইকুয়াল টু f ল্যামডা, তাহলে ল্যামডা ইকুয়াল টু লেখা যায় কি, ল্যামডা ইকুয়াল টু লেখা যায় v বাই f। তাহলে দেখো ল্যামডার f এর সম্পর্ক ব্যস্তানুপাতিক, ল্যামডার f এর সম্পর্ক ব্যস্তানুপাতিক। তাহলে λ1 বড় হইলে f1 হবে ছোট আর f2 হবে বড়। তাহলে আমরা লিখবো কোনটা? আমরা উপরেরটা লিখবো না, আমরা লিখবো নিচেরটা, যেহেতু ব্যস্তানুপাতিক। f2 মাইনাস f1 ইকুয়াল টু 118। এটা কি বুঝতে পারছি? এটা কি বুঝতে পারছি? তাহলে এবার একটু খেয়াল করো, এবার আমাদের কাজ অলমোস্ট শেষ, এবার আমাদের কাজ কিন্তু অলমোস্ট শেষ। তাহলে f ইকুয়াল টু কি লেখা যায়? v বাই λ2 মাইনাস, এই জায়গায় আমরা কি লিখতে পারবো? এই জায়গায় আমরা লিখতে পারবো হচ্ছে এখান থেকে লিখবো নাকি ওখান থেকে আগাবো? আচ্ছা ওইখান থেকে আমরা আগাই, ঠিক আছে, ওইখান থেকে আমরা আগাই। এটাকে একটু মাথায় রাখি, f2 ইকুয়াল টু আমরা একটা লিখে রাখি যে f2 ইকুয়াল টু 118 প্লাস f1, ঠিক আছে, এটা আমরা লিখে রাখলাম যে f2 ইকুয়াল টু 118 প্লাস f1। তাহলে আসলে এইখান থেকে আমরা আগাই, এইখান থেকে আমরা আগাই। দেখো লেখা ছিল 2λ1 ইকুয়াল টু 3λ2, তাহলে ল্যামডা ইকুয়াল টু লিখতে পারবো কি v বাই f। তাহলে দেখো 2 ইন্টু v বাই f1 ইকুয়াল টু 3 ইন্টু v বাই f2। তাহলে দেখো ভি ভি কাটা, ভি ভি যদি কাটাকাটি যায়, তাহলে আমরা যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি, তাহলে দেখো এই জায়গায় আসছে 2 বাই f1, এখানে আসছে 3 বাই f2। তাহলে আমরা লিখতে পারি 2f2 ইকুয়াল টু 3f1। তাহলে f2 ইকুয়াল টু 3 বাই 2 f1, f2 ইকুয়াল টু 3 বাই 2 f1, এটা আমরা লিখতে পারি। এবার দেখো একটা সম্পর্ক আমরা বের করে আসছিলাম, f2 এটা রাখবো বা এখান থেকে আমরা লিখেই যে f2 মাইনাস f1, f2 মাইনাস f1 ইকুয়াল টু হচ্ছে 118। তাহলে আমরা এই জায়গায় f2 এর মানটা বসাই দিই। দেখো f2 এর মান হচ্ছে 3 বাই 2 f1 মাইনাস f1 ইকুয়াল টু 118। তুমি যদি এটা বাদ দাও, এটা বিয়োগ দিলে তুমি পাবা হচ্ছে 0.5, f1 ইকুয়াল টু হচ্ছে 118। সুতরাং f1 ইকুয়াল টু 118 ডিভাইডেড বাই 0.5। এই যে আমাদের কাজ শেষ, 118 ডিভাইডেড বাই 0.5, তার মানে এটা চলে আসবে 236 হার্টজ। তাহলে f2 ইকুয়াল টু, দেখো f1 এর মান বসাই দাও, f1 এর মান বসালে f2 ইকুয়াল টু পাবা ইনটু 3/2, তার মানে এটা ইকুয়াল টু পাবা হচ্ছে 354 হার্টজ। এই হচ্ছে আমাদের অ্যানসার। দেখো এটা জাস্ট সিম্পল জিনিস, আমাদের কি করতে হয়েছে, জাস্ট ক্যালকুলেশন করছি, আমরা জাস্ট ক্যালকুলেশন করছি। দেখো আরেকবার একটু বলে দিচ্ছি, এই মানটা আমরা প্রশ্ন থেকে পাইছি, এটা আমাকে প্রশ্নে দেওয়া ছিল, এইটা আমাকে প্রশ্নে বলা ছিল।
একইভাবে এটাও, এই সম্পর্কটাও আমাকে প্রশ্নে বলা ছিল যে পার্থক্যটা এত, বুঝতে পারছি পার্থক্যটা এত। তাহলে আমরা এই যে এইখান থেকে F1 আর F2 এর মাঝখানে একটা সম্পর্ক আনছি, দেন এই সম্পর্ক আর এই সম্পর্ক থেকে আমরা সলভ করে জাস্ট কার মান বের করছি, আমরা সিম্পল F1 এর মান বের করছি। ঠিক আছে, আমি কিন্তু তোমাদের জন্য দেখো সবগুলি লাইন ক্যালকুলেশন করে দিচ্ছি, এই ক্যালকুলেশনটা দেখলেই কিন্তু আশা করি তোমরা বুঝে যাবা। সো কারো কোনো যদি কনফিউশন না থাকে তাহলে আমরা আজকের এই ক্লাসটা এই পর্যন্তই রাখি। সবার সাথে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে, সবার সাথে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। আশা করি এটা নিয়ে কারো কোনো কনফিউশন নাই। আমরা কিন্তু নেক্সট ক্লাসে কেবলমাত্র আমরা কিন্তু ইনশাআল্লাহ প্রবলেম সলভ করব। ঠিক আছে, আমরা আজকে যেই ফর্মুলাগুলি দেখলাম আমরা নেক্সট ক্লাসে কিন্তু এই ফর্মুলা রিলেটেড প্রবলেমই ইনশাআল্লাহ সলভ করব। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাআল্লাহ সবার সাথে সেকেন্ড ক্লাসে দেখা হবে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।